বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হচ্ছে 10 সেপ্টেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 58তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 9ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব আদেশ 10। আদেশ 10-এর টাইটেল হলো আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ, এক্সামিনেশন অফ পার্টিস বাই দ্য কোর্ট। ব্র্যাকেটে একটু লিখে রাখেন প্রথম শুনানিতে আদালত কর্তৃক পক্ষগণের জবানবন্দি গ্রহণ। কিন্তু এই যে জবানবন্দিটা গ্রহণ করতেছে এটা কখন, ব্র্যাকেটে লেখেন প্রথম শুনানিতে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম শুনানিতে পক্ষগণের জবানবন্দি গ্রহণ কত আদেশে? 10 আদেশে। এর আগের দিন আমরা 9 আদেশ পর্যন্ত পড়েছি। 9 আদেশে পড়েছিলাম যে লিখিত জবাব দাখিলের পরে যদি উভয় পক্ষ হাজির হয় তাহলে মামলা এডিআরে যাবে, মধ্যস্থতায় পাঠাতে বাধ্য। আর উভয় পক্ষ যদি হাজির না হয় বা এক পক্ষ হাজির হয়েছে আর এক পক্ষ হয় নাই, তাহলে মামলার কি পরিণতি হতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম 9 আদেশে। তো এখন ধরেন একটা মামলায় আরজি দিছে, আরজির পরে বিবাদী বরাবর সমন গেছে, সমনের পরে লিখিত জবাব দাখিল করছে, লিখিত জবাব দাখিলের পরে উভয় পক্ষ যেদিন হাজির হয়েছে মধ্যস্থতায় পাঠাইছে, মধ্যস্থতা ব্যর্থ হয়েছে, মধ্যস্থতা হয় নাই। তাহলে মধ্যস্থতা যদি ব্যর্থ হয় তাহলে আবার প্রথম শুনানিতে হাজির হবে, বা মধ্যস্থতায় পাঠাক বা না পাঠাক, যখন তারা প্রথম শুনানিতে আসলো তখন আদালত এই উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করতে পারে। এই জবানবন্দি গ্রহণ সম্পর্কে আলোচনা করেছে আদেশ 10। তো একটু পরে দেখেন যে মকদ্দমার কোল দিবেন প্রথম শুনানির সময় আদালতের করণীয় সম্পর্কে 10 আদেশে বিধান করা হয়েছে। যে শুনানির দিন মকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ করা হয় সেটা মকদ্দমার প্রথম শুনানি। 10 আদেশ অনুসারে আদালত পক্ষগণের, আন্ডারলাইন করবেন, মৌখিকভাবে জবানবন্দি গ্রহণ করবে। এই জবানবন্দিটা হবে কিভাবে? মৌখিকভাবে। এবং নির্ধারণ করবে মকদ্দমার প্রত্যেক পক্ষ, আন্ডারলাইন করবেন, অভিযোগ সমূহ স্বীকার করে বা অস্বীকার করে কিনা। ওই সেদিন জিজ্ঞেস করবে যে আপনার বাদীর অভিযোগ এই আছে, বিবাদীর অভিযোগ এই আছে, একজন আরেকজনের অভিযোগ স্বীকার করে বা অস্বীকার করে কিনা। অতঃপর আদেশ 14 অনুসারে বিচার্য বিষয়সমূহ নির্ধারণ করবে। তাহলে তাদের জবানবন্দি গ্রহণ করতেছে কত আদেশে? 10 আদেশে। আর বিচার্য বিষয় নির্ধারণ, এটা সামনে বলবো। বিচার্য বিষয় নির্ধারণ হচ্ছে মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে বিচার্য বিষয় গঠিত হয়। তাহলে প্রথম জবানবন্দি নিচ্ছে 10 আদেশে আর বিচার্য বিষয় গঠন করতেছে 14 আদেশে। 14 আদেশের এক বিধির 5 উপবিধিতে বলা হয়েছে মকদ্দমার প্রথম শুনানির সময় আদালত আরজি এবং লিখিত জবাব পড়ার পর এবং পক্ষগণের জবানবন্দি গ্রহণের পর আইন এবং ঘটনার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মধ্যে মত পার্থক্য সেটা নির্ধারণ করবে এবং অতঃপর বিচার্য বিষয় নির্ধারণ করবে যার উপর মকদ্দমার সঠিক সিদ্ধান্ত নির্ধারণ করবে। সুতরাং লিখিত জবাব দাখিলের পর এবং বিচার্য বিষয় গঠনের পূর্বে যে কোনো শুনানি প্রথম শুনানি মর্মে গণ্য হয়। তাহলে এই যে 10 আদেশে যে প্রথম শুনানিটা বলতেছে, এই প্রথম শুনানিটা হচ্ছে লিখিত জবাব দাখিলের পরে এবং বিচার্য বিষয় গঠনের পূর্বে। ঠিক আছে? আচ্ছা, যদি প্রথম শুনানির সময় আদালত দেখে যে পক্ষগণের মধ্যে কোনো বিরোধ নেই, দেখলো যে প্রথম শুনানির সময় দেখলো যে পক্ষগণের মধ্যে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই, সেক্ষেত্রে আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারে। এই যে তাৎক্ষণিক রায়টা যে ঘোষণা করবে এটা আছে আবার 15 আদেশে। তো এগুলা সামনে পড়বো। আপাতত আমার এতটুকু জানা দরকার যে মকদ্দমার প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ কত আদেশ? 10 আদেশ। আর এই প্রথম শুনানি বলতে বোঝানো হচ্ছে লিখিত জবাব দাখিলের পরে এবং বিচার্য বিষয় গঠনের আগে। যেহেতু লিখিত জবাব দাখিলের পর মধ্যস্থতায় মকদ্দমা প্রেরণ করতে আদালত বাধ্য। আমরা জানি লিখিত জবাব দাখিলের পরে মধ্যস্থতায় পাঠাইতে তো বর্তমানে বাধ্য, এবং মধ্যস্থতায় এমন বিরোধ নিষ্পত্তি না হলে শুধুমাত্র সেক্ষেত্রে আদালত 10, 14 বা 15 এর বিধানাবলী অনুসরণ করবে। এই যে একটু আগেই বলছি যে লিখিত জবাব দাখিলের পরে আগে পাঠাবে মধ্যস্থতায়, মধ্যস্থতা যদি ব্যর্থ হয় তাহলে এই 10, 14 বা 15 আদেশের বিধানাবলী, বাট মধ্যস্থতা হয়ে গেছে, আদালতকে জানাই দিছে, তাহলে আদালত তো ডিক্রি দিয়ে দিবে। এ হচ্ছে কথা। তাহলে 10 আদেশের কার্যক্রম তখনই গ্রহণ করা হয় যখন এডিআর, বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মধ্যস্থতা কি হয়েছে? ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে। এখন আমরা দেখি
যে প্লিডিংসে উল্লিখিত অভিযোগ সমূহ স্বীকার বা অস্বীকার করে কিনা সেটা নির্ধারণ। মকদ্দমার প্রথম শুনানির সময় আদালত মকদ্দমার প্রত্যেক পক্ষ বা তার প্লিডার প্লিডিংসে উল্লেখিত অভিযোগ সমূহ স্বীকার বা অস্বীকার করে না কিনা সেটা নির্ধারণ করবে, এমন স্বীকৃতি বা অস্বীকার আদালত লিপিবদ্ধ করবে। আগেও পড়ছি। তারপরে দেখেন পক্ষগণের জবানবন্দি গ্রহণ, বিধি 2। এই বিধিটি মনে রাখার দরকার নাই। মকদ্দমার প্রত্যেক শুনানির সময় বা পরবর্তী যে কোনো সময় আদালত নিম্নলিখিত ব্যক্তি বা ব্যক্তিদের মৌখিক জবানবন্দি গ্রহণ করতে পারে, যথা আদালতে উপস্থিত বা ব্যক্তিগতভাবে হাজির হচ্ছে এমন ব্যক্তি, আদালতে উপস্থিত বা ব্যক্তিগতভাবে হাজির হচ্ছে এমন ব্যক্তির, বা পক্ষ বা পক্ষের উকিলের সাথে উপস্থিত অপর কোনো ব্যক্তি যে মকদ্দমার যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে সক্ষম এমন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারে। তো এখানে যেটা মনে রাখা দরকার যে উপস্থিত ব্যক্তির জবানবন্দি নিতে পারে, বা পক্ষ বা উকিলের সাথে অপর কোনো যে ব্যক্তি যা এরকম কোনো ব্যক্তিরও জবানবন্দি নিতে পারে। আর বিধিটি মনে রাখার এখানে প্রয়োজন নেই। 10 আদেশের 1 ও 2 বিধির মধ্যে মৌলিক পার্থক্য হলো, এক বিধি অনুসারে আদালত নির্ধারণ করবে মকদ্দমার পক্ষ বা তার প্লিডার প্লিডিংসে উল্লেখিত অভিযোগ সমূহ স্বীকার বা অস্বীকার করে কিনা সেই মর্মে লিপিবদ্ধ করবে, এবং এটা নির্ধারণ করতে 10 আদেশের 2 বিধি অনুসারে মকদ্দমার পক্ষগণের বা মকদ্দমার গুরুত্বপূর্ণ বিষয়ে উত্তর দিতে সক্ষম ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবে। দরকার নাই, নট ভেরি ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট, দরকার নাই। বিধি 4টা একটু মনে রাখতে হবে। 10 আদেশের একটা বিধি আমরা মনে রাখবো, সেটা হলো 4, 10-এর 4। দেখেন, হাজির হতে ব্যর্থ হলে রায় ঘোষণা করা। যে ক্ষেত্রে মকদ্দমার কোনো পক্ষ নিজে না এসে বল দিবেন, কোন আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেয়, মকদ্দমার পক্ষ বাদী আসে নাই, বিবাদী আসে নাই, বাদী বিবাদীর পক্ষে হাজির দিছে কে, হাজিরা দিছে কে, আইনজীবী। সেই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, আইনজীবী কোনো প্রশ্নের উত্তর দিতে গোল দিবেন অক্ষম হলে, আইনজীবী কোনো প্রশ্নের উত্তর দিতে কি হলে, অক্ষম হলে, বা উত্তর দিতে আন্ডারলাইন করবেন অস্বীকার করলে আদালত মকদ্দমার শুনানি মুলতবি রেখে উক্ত পক্ষকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দিতে পারে। 10 আদেশের বিধি 4-এর উপবিধি 1। এই কথাটার অর্থ কি? ধরেন বাদী আসে নাই, বাদীর আইনজীবী হাজিরা দিছে, বাদীর আইনজীবীরা আদালত একটা প্রশ্ন করছে, এখন ওই আইনজীবী ওই প্রশ্নটা দিতে অক্ষম অথবা দেয় নাই, তখন আদালত বলবে যে তাহলে পক্ষ তুমি হাজির হও। যেহেতু আইনজীবী উত্তর দেয় নাই অথবা ব্যর্থ, তাহলে হাজির হতে বলবে কারে, পক্ষরে স্বয়ং। আচ্ছা, উক্ত নির্ধারিত দিনে এমন পক্ষ হাজির হতে ব্যর্থ হলে আদালত উক্ত পক্ষের বিরুদ্ধে গোল দিবেন, রায় ঘোষণা করতে পারে। যারে হাজির হতে বললো, আইদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট, বাদী বা বিবাদী, যারে হাজির হতে বললো সে যদি হাজির না হয়, তাহলে যদি বাদী হয় বাদীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে, যদি বিবাদী হয় বিবাদীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে। বুঝছেন? তাহলে এই যে 10 আদেশের 4 বিধি, 10 আদেশ যারা একটু দেরিতে আসছেন, অনেকগুলো জিনিস পড়ছি, মূল জিনিস মনে রাখতে হবে, হাতে গোনা 2-1টা কি, যে মামলার প্রথম শুনানিতে জবানবন্দি গ্রহণ কত আদেশ, 10 আদেশ, আর 10 আদেশের জবানবন্দি গ্রহণ করবে লিখিত জবাব দাখিলের পরে বিচার্য বিষয় নির্ধারণের পূর্বে। এ হলো কথা। আর 10 আদেশের 4 বিধিতে বলতেছে যে যখন বাদী বা বিবাদী স্বয়ং সশরীরে আদালতে আসে নাই, তাদের আইনজীবীরা হাজিরা দিছে, তখন আদালত আইনজীবীরা কোনো একটা প্রশ্ন করছে মামলা রিলেটেড, আইনজীবী উত্তর দিতে ব্যর্থ হয়েছে অথবা উত্তর দিতে চাই নাই, তখন আদালত বলবে যে বাদীরে হাজির হইতে, বাদীরে বলবে তুমি হাজির হও, আইনজীবীদের কাজ হচ্ছে না। যেদিন হাজির হইতে বলছে সেই দিন আবার বাদী বা বিবাদী আসে নাই, যে আসবে না তার বিরুদ্ধে রায় ঘোষণা হবে। যদি বাদী না আসে বাদীর বিরুদ্ধে রায় ঘোষণা, যদি বিবাদী না আসে বিবাদীর বিরুদ্ধে রায় ঘোষণা। আর এই যে রায় ঘোষিত হলো, এটা একটা আপিল যোগ্য আদেশ, মানে যার বিরুদ্ধে রায় ঘোষণা হলো বাদী অথবা বিবাদী, তার প্রতিকার হচ্ছে কি করা, আপিল। তাহলে দেখেন জেনে রাখা ভালো, একটু পড়ি। আদেশ 10-এর 4 বিধির অধীন কোন পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণার আদেশ হলো একটি আপিলযোগ্য আদেশ। সুতরাং 10 আদেশের 4 বিধির অধীন, আন্ডারলাইন করবেন, 10 আদেশের 4 বিধির অধীন আদালত কোন পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণার আদেশ দিলে সংক্ষিপ্ত পক্ষ আপিল করতে পারে। যারে এই আদেশটা দিল সেই ক্ষেত্রে কি করবে, আপিল করতে পারবে, আর এটা একটা আপিলযোগ্য আদেশ। তো আমরা এখন পর্যন্ত দেখেন, আমি যদি আপনাদের একটু মনে করাই দিই,
সর্বপ্রথম যে আপিলযোগ্য আদেশটা পেয়েছিলাম 7/10, ওই যে আরজি ফেরত। 8/10 সাবসিকুয়েন্ট লিডিং, অতিরিক্ত লিখিত জবাব দিতে বলছিল, দেয় নাই। এরপরে 9/9 খারিজ রোধের আবেদন করছিল, নামঞ্জুর করছে। 9/9 9/13 একতরফা ডিক্রি রদের আবেদন করছিল, নামঞ্জুর করছে। আর এই যে একটা পেলাম 10/4, তাহলে মোট 43 আদেশে মোট 25টা আপিলযোগ্য আদেশ আছে। তো এখন পর্যন্ত আমরা কয়টা পাইছি? 5টা। 10 আদেশ থেকে এখন পর্যন্ত কোনোদিনও কোনো প্রশ্ন আসে নাই। তো আমরা এই যে এখানে যতটুকু পড়েছি এতটুকু যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন, ইনশাল্লাহ এর মধ্যে থেকে পারবেন। তো তার মধ্যে 1, 2 এগুলা গুরুত্বপূর্ণ। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, দেওয়ানি কার্যবিধির 10 আদেশের 4/2 বিধির অধীন আদালত কোন পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করে কোন আদেশ দিলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি হতে পারে? এক অপশনে আছে আপিল, আর এক অপশনে আছে বিবিধ আপিল। কি করবেন? বিবিধ আপিল। কারণ আদেশের বিরুদ্ধে আপিললে কি বলে? বিবিধ। 10 আদেশ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলেন, হোসেন সাহেব বলেন। পক্ষে যদি অনুপস্থিত থাকে, আদালত পক্ষের হাজির করতে বলছেন, আইনজীবী বলছেন, আইনজীবী ব্যর্থ হয়েছে, এক্ষেত্রে কোনো পক্ষই হাজির না, হ্যাঁ, উনি মামলাটি খারিজ করবেন না? খারিজ করবে খারিজ করবেন বা বাদীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে। একটা জিনিস এইভাবে চিন্তা করেন যে মামলায় কোনো পক্ষই হাজির হয় নাই, কোনো পক্ষই হাজির না হলে আপাত দৃষ্টিতে আপনার মনে হচ্ছে যে দোষ তো বাদীরও আছে, দোষ বিবাদীরও আছে। বাট অ্যাকচুয়ালি কার দোষটা বেশি? মামলাটা করছিল কে? বাদী। তাহলে বাদী হাজির যদি না হয় তাহলে বাদীর দোষ বেশি। এই কারণে উভয় পক্ষ যেখানে অনুপস্থিত সেখানে ধরে নেওয়া হবে দোষটা বাদীর। বুঝছেন? এ হচ্ছে কথা, বাদীর। জি, আচ্ছা। তো হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যাই পড়তেছি সবই বিবেচনামূলক। আপনি আদালতে বলবেন না যে আর রায় দিতে হবে, নাইলে তোমার খবর আছে। এখন বর্তমানে আপনি আবার নেতা টেতা হইলে আবার ওই জায়গা মত করলেন যে রায় না দিলে বিচারক তোমার নামতে দেবো না, তাহলে আবার দিতে সে বাধ্য, কিন্তু আইন অনুসারে সে দিতে বাধ্য না। দেখেন তো, তাহলে এই আইন আমরা যা পড়তেছি খুব কম জায়গায় বিচারক মহোদয় কোনো কিছু করতে বাধ্য, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওনার জন্য এটা হচ্ছে বিবেচনামূলক ক্ষমতা। তো এখন আমরা চলে আসি, দেখেন পরের বিষয়ে, প্রকাশ, পরিদর্শন এবং প্রশ্নমালা। প্রকাশ, পরিদর্শন এবং প্রশ্নমালা, ডিসকভারি, ইন্সপেকশন এন্ড ইন্টারোগেটরিজ। বাদী কর্তৃক আর্জি এবং বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ প্লিডিংসে যে সকল বিষয় উল্লেখ করা হয়নি কিন্তু মামলার জন্য গুরুত্বপূর্ণ তা জানার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে। একটা বিষয় দেখেন, বাদী তার প্রতিকার চেয়ে আর্জি দেয়, বিবাদী আর্জির জবাব দেয়। এখন অনেক বিষয় আছে যে যেগুলো বাদী বা বিবাদী যে আর্জি বা লিখিত জবাব দিছে এই দুইটা পড়ে অনেক বিষয় ক্লিয়ার হয় না। অনেক দলিলের কথা আছে কিন্তু দলিল দাখিল করে নাই, অনেক বিষয় জায়গা বলছে বাট ওটা স্পষ্ট না। তখন এক পক্ষ আর এক পক্ষের কাছে কোনো বিষয় জানতে চাইতে পারে, বা এক পক্ষ আর এক পক্ষরে বলতে পারে যে তুমি আর্জিতে যে অমুক দলিলের কথা বলছো অমুক দলিলটা দেখাও, উপস্থিত করো আদালতে বা দেখাও। তো পক্ষদ্বয় গুরুত্বপূর্ণ বিষয় জানতে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে পারে। প্রথমে দেখেন প্রকাশ ও পরিদর্শন, ডিসকভারি এন্ড ইন্সপেকশন আদেশ কত দেখেন? 11। স্বীকারোক্তি বা অ্যাডমিশন আদেশ 12। দলিল দাখিল, আটক, ফেরত, ইংরেজিটা দেখি, প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট। দলিল দাখিল, আটক, ফেরত, প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট আদেশ কত? 13। হলফনামা
আদেশ কত দেখেন 19, 19-এর সাথে লেখেন ধারা 139, হলফনামার 19-এর সাথে লেখেন ধারা 139। স্যার স্বীকারোক্তিরা কনফেশন। হ্যাঁ, স্বীকারোক্তি অ্যাডমিশন লিখছে, এটা স্বীকৃতি হবে, এটা পরে বলতেছে জুনাইরা, এই জায়গা জাস্ট বলে গেলাম, ওই আদেশ পড়ার সময় ঠিক করে দিব। জি, তো আমরা চলে আসি 11 আদেশে। দেখেন, প্রকাশ এবং পরিদর্শন, ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন, নিচে লেখেন ধারা 30। ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন ধারা কত? 30। একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই। প্রকাশ, ডিসকভারি অর্থ, এই ডিসকভারির এখানে বাংলা বলেছে প্রকাশ, ডিসকভারির বাংলা আবিষ্কারও হয়, আবিষ্কার। ডিসকভারির বাংলা আবিষ্কার অথবা কি বলে প্রকাশ, বা কখনো কখনো উদ্ঘাটনও ব্যবহার করে, উদ্ঘাটন। বাংলা অনেকগুলো, প্রকাশ, আবিষ্কার, উদ্ঘাটন। ইংরেজিতে কি? ডিসকভারি। দেওয়ানি কার্যবিধিতে প্রকাশ অর্থ হলো এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে, এই যে দেখেন, এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে মানে বাদী বিবাদীকে অথবা বিবাদী বাদীকে তার দখলে বা এখতিয়ারে যে বিষয় রয়েছে তা প্রকাশ করতে বাধ্য করা। অনেক বিষয় বিবাদীর দখলে আছে, বাদী আবেদন করছে আদালতে, ইওর অনার, বিবাদীরে ওইগুলো প্রকাশ করতে বাধ্য করেন, বা বিবাদী আবেদন করছে, ইওর অনার, বাদীরে ওই বিষয়গুলো প্রকাশ করতে বাধ্য করেন। বিরোধী পক্ষের দখলে আছে মকদ্দমার বিচার্য বিষয় সম্পর্কিত এমন কোন দলিল বা বিষয় বিরোধী পক্ষকে প্রকাশ করতে মকদ্দমার কোন পক্ষ 11 আদেশ অনুসারে আবেদন করতে পারে। প্রকাশ বল দিবেন 2 প্রকার, এটা গুরুত্বপূর্ণ, 2 প্রকার। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ডিসকভারি কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকার। এই আনিস সাহেব নাকি? আপনি কোন জায়গাতে খবর পাইলেন? আপনার রেজিস্ট্রেশন হয়েছে? আচ্ছা, দেখেন, প্রশ্ন দ্বারা কোন ঘটনা বা বিষয় প্রকাশ করা। একটা প্রকাশ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো প্রশ্ন দ্বারা কোন ঘটনা বা বিষয় প্রকাশ করা, ডিসকভারি বাই ইন্টারোগেটরিজ। একটা হলো প্রশ্ন দ্বারা প্রকাশ, আর হচ্ছে কোন দলিল প্রকাশ, ডিসকভারি অফ ডকুমেন্টস। তো যদি বলে প্রকাশ কত প্রকার? আবার বললেন না 2 প্রকার, একটা হলো আত্মপ্রকাশ, বহি প্রকাশ, তাই বলবেন নাকি? 2 প্রকার, একটা হলো প্রশ্ন দ্বারা প্রকাশ, আর একটা কি? দলিল দ্বারা প্রকাশ। এখন প্রশ্ন দ্বারা প্রকাশ আসলে কি, আমি একটু এইভাবে যদি বলি যে এক পক্ষ আর ধরেন বাদী কতগুলা প্রশ্ন, লিখিত জবাব পড়া, বিবাদীর লিখিত জবাব পড়ে বাদীর মনে কতগুলা প্রশ্নের উদয় হয়েছে, তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বিবাদীরে বলতে পারে, আদালতে দিব এই প্রশ্নগুলা, ইওর অনার এই প্রশ্নগুলা বিবাদীর উত্তর দিতে বলেন। বা বিবাদী কতগুলা প্রশ্ন কার কাছে? বাদীর কাছে জানতে চাইতে পারে, এগুলা দিবে কার কাছে? আদালতের কাছে, যে বাদীরে বলেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে। এইগুলা এটার বলে প্রশ্নমালা দ্বারা প্রকাশ। আর দলিল প্রকাশ কোনটা? ওই যে বিবাদীর কাছে কিছু দলিল আছে, এটা দেখাইতে বলতে পারে, আদালতে আবেদন করলে যে রনার বিবাদীর এগুলো প্রকাশ করতে বাধ্য করে, বা বিবাদী বাধ্য করতে পারে কারে? বাদীর। তো এই হলো প্রশ্নমালা দ্বারা প্রকাশ। আর একটা কি? দলিল প্রকাশ। তো প্রথমে দেখেন যে প্রশ্ন দ্বারা কোনো ঘটনা বা বিষয় প্রকাশ করা, ডিসকভারি বা ইন্টারোগেটরিজ, যখন কোনো পক্ষ তার প্রতিপক্ষের কাছ থেকে, আন্ডারলাইন করবেন, কোনো বিষয় সম্পর্কে জানতে চায়, তখন সে তার প্রতিপক্ষের নিকট প্রাসঙ্গিক বিষয়ে কতিপয় প্রশ্ন বা প্রশ্নমালা করতে পারে, এটাকে বলা হয় প্রশ্নমালা দ্বারা প্রকাশ। এখন প্রশ্ন যেখান থেকে আসবে সেখানে দেখেন, কোন মামলায় এক পক্ষ অপর পক্ষের জবানবন্দি গ্রহণের জন্য গোল দিবেন আদালতের অনুমতি ক্রমে। কি বলেন? আদালতের অনুমতি ক্রমে বিচার্য বিষয় গঠনের তারিখ হইতে 10 দিনের মধ্যে, এইটা গোল দেন, বিচার্য বিষয় গঠনের তারিখ হতে 10 দিনের মধ্যে। এই যে 10 দিনের মধ্যে, আন্ডারলাইন করবেন, লিখিত রূপে প্রশ্নমালা প্রদান করতে পারে। এই ক্ষেত্রে অনুমতি দেওয়া আদালতের জন্য গোল দিবেন বিবেচনা হলো। এখান থেকে প্রশ্ন আসতে পারে, 3টে স্টার দেন।
যে এক পক্ষ আর এক পক্ষের কাছে প্রশ্ন করবে কখন? বিচার্য বিষয় গঠনের তারিখ হতে কতদিনের মধ্যে? বিচার্য বিষয় গঠনের তারিখ হতে 10 দিনের মধ্যে। কিভাবে? লিখিত ভাবে। আর আদালতের অবশ্যই কি অনুমতি ক্রমে। আর অনুমতি দিবে কি দিবে না এটা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। বুঝছেন? আচ্ছা, এরপরে দেখেন 10 দিনের মধ্যে আন্ডারলাইন করবেন বা আদালত কর্তৃক নির্ধারিত হতে পারে এমন দিনের মধ্যে হলফনামা সহ উক্ত প্রশ্নমালার উত্তর দিতে হবে। তাহলে এখানে বিষয়টা কি দেখেন, সে তারে যদি আদালত অনুমতি দেয় যে ঠিক আছে প্রশ্নমালা তুমি দাও আমি দিচ্ছি, তো যারে দিল সে উত্তর দিবে কয় দিনের মধ্যে? 10 দিন অথবা আদালত নির্ধারিত সময়। দেখছেন, 10 দিন অথবা আদালত নির্ধারিত সময়। এখান থেকে প্রশ্ন আসবে, বুঝছেন? প্রশ্ন আসবে যে প্রশ্ন এখান থেকে কিভাবে আসবে, যে ডিসকভারি এন্ড ইন্সপেকশন কত আদেশ? 11 আদেশ। ডিসকভারি কয় প্রকার? 2 প্রকার। কি কি? প্রশ্ন দ্বারা প্রকাশ, ঘটনা দ্বারা প্রকাশ। প্রশ্ন কখন দিবে? বিচার্য বিষয় গঠনের তারিখ হইতে 10 দিনের মধ্যে। কে দিতে পারে? বাদী না বিবাদী? যে কোনো পক্ষ। আদালতের অনুমতি দেওয়া বিবেচনামূলক। এটা উত্তর দিবে কয় দিনের মধ্যে? 10 দিন অথবা আদালত নির্ধারিত। বুঝছেন? তারপরে দেখেন প্রশ্নমালা অযৌক্তিক ভাবে বা বিরক্তিকর ভাবে উপস্থাপিত হলে প্রশ্নমালাটি রদ বা সেট অ্যাসাইড করা যেতে পারে। এমন সব প্রশ্ন করছে যে ওই রিলেটেড প্রশ্ন করার এখানে কোনো যৌক্তিকতা নেই, কিন্তু প্রশ্ন ঠিকই করে ফেলছে, তাহলে এই প্রশ্ন রদ করতে পারে আদালত। সেট অ্যাসাইড মানে কি? বাতিল করা বা রদ করা। প্রশ্নমালাটি দীর্ঘ, আন্ডারলাইন করে শব্দবহুল, যাতনাদায়ক, অপ্রয়োজনীয় বা কুৎসাজনক হলে তা কর্তন করা যেতে পারে, স্ট্রাইকিং আউট করা যেতে পারে। 10টা প্রশ্ন করছিল, একটা হলো মানে অপ্রাসঙ্গিক, যাতনাদায়ক, উৎসাহজনক, তাহলে এটা কর্তন করা যেতে পারে, স্ট্রাইকিং আউট। এই স্ট্রাইকিং আউট শব্দটা আমরা সর্বসাকুল্যে এখন পর্যন্ত বেশ কয়েক জায়গায় পেয়েছি। আমি আপনাদের মনে করিয়ে দিই, 1 আদেশের 10-2 বিধিতে আছে যে কোনো পক্ষরে আদালত পক্ষ কর্তন করে, মনে আছে? 6 আদেশের 16 বিধিতে পাইছি প্লিডিং স্ট্রাইক আউট, প্লিডিংস কর্তন, মনে আছে? আর এই যে পেলাম প্রশ্নমালা কর্তন, কত আদেশে? 11 আদেশে। প্রশ্নমালা রদ বা কর্তনের জন্য আবেদন করতে পারে যে পক্ষকে প্রশ্নমালার উত্তর প্রদানের জন্য আহ্বান করা হয়েছে সেই পক্ষকে। তো মেইনলি যে বিষয়টা, প্রশ্নমালা কর্তন করতে পারে কি কি হলে? শব্দবহুল, যাতনাদায়ক, অপ্রয়োজনীয় বা কুৎসাজনক হলে। এখান থেকে বিগত বছরে বাংলাদেশ বার কাউন্সিলে কোনো প্রশ্ন আসে নাই, বা জুডিশিয়াল সার্ভিসে একটা প্রশ্ন এসেছিল 13 বিজিএস পরীক্ষায়। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা দেখেন 1 নাম্বার প্রশ্নটা। ডিসকভারি বা ইন্টারোগেটরিজ এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের 1.5 দিনের মধ্যে। উত্তর দিবে কয় দিনের মধ্যে? 10 দিন অথবা আদালত নির্ধারিত। বুঝছেন? তাহলে আমরা চলে আসি কোন দলিল দ্বারা প্রকাশ, ডিসকভারি অফ ডকুমেন্টস। কি হয়েছে আনিস সাহেবের? আপনার ভিতরে গোপালগঞ্জ বারের ভবিষ্যৎ সেক্রেটারি ছোঁয়া আছে, মনোযোগ দেন পড়াই। দেখেন, আদেশ 11-12 বিধির অধীন কোন পক্ষ তার প্রতিপক্ষের কাছ থেকে কোন দলিল বিষয়ে কোন তথ্য জানতে চায়, তখন সে আদালতের নিকট তার প্রতিপক্ষকে, আন্ডারলাইন করবেন, উক্ত দলিল প্রকাশ করতে বাধ্য করতে আবেদন করতে পারে। মানে ওই যে কিছু কিছু দলিল এরকম আছে যে বাদী কতগুলা দলিলের কথা উল্লেখ করছে, তো বিবাদী আদালতের কাছে বলতে পারে যে ওনার বাদীর ওই সকল দলিল দেখাইতে বলেন, বা বাদী বলতে পারে যে ওনার বিবাদীরে ওইগুলো দেখাইতে বলে। আদালত উক্ত আবেদন মঞ্জুর করতে পারে বা মুলতবি করতে পারে যে পক্ষকে
তার এখতিয়ারাধীন দলিল প্রকাশের জন্য আদেশ দেওয়া হয়েছে, আন্ডারলাইন করবেন, সে দলিল প্রকাশে বাধ্য। তবে প্রশ্নমালার মতো এখানে দলিল প্রকাশে কোনো দিনক্ষণের কথা বলে নাই। প্রশ্নমালার ক্ষেত্রে আছে 10 দিন, কিন্তু দলিল প্রকাশ কয় দিনের মধ্যে করবে এরকম কোনো দিনক্ষণের কথা এখানে বলা হয়নি। বুঝছেন? তাহলে 10-11 আদেশের টাইটেল ছিল ডিসকভার এন্ড ইন্সপেকশন। ডিসকভারি সম্পর্কে মোটামুটি আমরা জানছি, এবং এই জায়গায় এখন পর্যন্ত আপনাদের কোনো বিধি মনে রাখার দরকার নাই। আমরা 10 আদেশের বিধি মনে রাখতে বলছি কোনটা, 10-4। 11 আদেশের এখন পর্যন্ত কোনো বিধি মনে রাখার প্রয়োজন নেই। তা আমরা চলে আসি, তানবিন সাহেব, প্রকাশ কয় প্রকার? কি কি? বলেন বলেন, এই দরজাটা আটকায় দেন। কি কি হবে তাই? ওই দুটা কি? প্রশ্নমালা দ্বারা প্রকাশ আর দলিল দ্বারা প্রকাশ। আচ্ছা, আমরা চলে আসি দলিল পরিদর্শনী, ইন্সপেকশন অফ ডকুমেন্টস, বিধি 15 থেকে 19। এই বিধি মনে রাখার দরকার নাই। 11 আদেশের 15 থেকে 19 বিধি পর্যন্ত দলিল পরিদর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে। মকদ্দমার প্রত্যেক পক্ষ অপর পক্ষকে তার আর্জি বা লিখিত জবাব, আন্ডারলাইন করবেন, তার আর্জি বা লিখিত জবাব বা শপথনামায় যে দলিলের বিষয়ে উল্লেখ করেছে তা পরিদর্শনের জন্য নোটিশ দিতে পারে। এক পক্ষ আর এক পক্ষের নোটিশ দিবে, বুঝছেন? যে পক্ষকে নোটিশ দেওয়া হলো সেই পক্ষ উক্ত নোটিশ বিষয়ে বল দিবেন কোনো আপত্তি থাকলে, এবং তার নোটিশ অনুসারে দলিল কখন কোথায় দেখাবে সেটা 10 দিনের মধ্যে জানাবে। তাহলে দলিল পরিদর্শনের ক্ষেত্রে এক পক্ষ আর এক পক্ষের নোটিশ দিবে, এবং তার কোনো আপত্তি আছে কিনা এবং কখন কোন জায়গায় দলিল সে দেখাতে চায় কিনা এটা জানাবে কত দিনের মধ্যে? 10 দিন। তাহলে দলিল প্রকাশের ক্ষেত্রে এখানে একটা বিষয় মনে রাখবেন, দলিল প্রকাশের ক্ষেত্রে কোনো দিনক্ষণ নাই, আর দলিল পরিদর্শনের ক্ষেত্রে আছে কয়দিন? 10 দিন। আরো ভালো যদি মনে রাখতে চান, 11 আদেশে প্রকাশ বলেন আর আপনার পরিদর্শন বলেন সব 10 দিন। ওই যে প্রশ্নমালা 10 দিন, উত্তর দিবে 10 দিন, দলিল পরিদর্শন কয়দিন, উত্তর দিবে কয়দিন? 10 দিন। বুঝছেন? এখন কেউ যদি বলেন যে স্যার তাহলে দলিল প্রকাশ আর দলিল পরিদর্শনের মধ্যে পার্থক্য কি? একটু আগে বললাম না, প্রকাশ আর পরিদর্শন। প্রকাশের আবেদনটা করতে হয় আদালতের কাছে, যে ইওর অনার অমুক অমুক দলিল তারে প্রকাশ করতে বলে, আর এইটা এই নোটিশটা দিতে আর একজন, এক পক্ষ আর এক পক্ষরে, আর সে আবার জানাবে দেখাবে কি দেখাবে না কয় দিনের মধ্যে? 10 দিনের মধ্যে। এটা হলো পরিদর্শন। এখন প্রকাশের আদেশ অমান্য করার ফলাফল, এখানে যে বিধিটা মনে রাখতে হবে সেটা, এই বিধিটা মনে রাখতে হবে। প্রকাশের আদেশ অমান্য করার ফলাফল নন কমপ্লায়েন্স উইথ অর্ডার অফ ডিসকভারি। দেওয়ানি কার্যবিধির গোল দিবেন 21 বিধির অধীন। 11 আদেশের এই 21 বিধিটা মনে রাখতে হবে। দেওয়ানি কার্যবিধির 21 বিধির অধীন আদালত বাদীর মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে, বা আন্ডারলাইন করবেন আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ দিতে পারে, যদি আদালতের আদেশ অনুযায়ী মকদ্দমা সম্পর্কিত কোনো বিষয়ে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়। ওই যে যারা প্রশ্নের উত্তর দিতে বললো আদালত, সে যদি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় তাহলে বাদী ব্যর্থ হলে মামলা খারিজ, আর বিবাদী ব্যর্থ হলে আত্মপক্ষ সমর্থনের অধিকার বাতিল। বুঝছেন? কোন দলিল প্রকাশ করতে ব্যর্থ হয়, দলিল প্রকাশ করতে বলছিল, দলিল প্রকাশ করতে ব্যর্থ হয়েছে, তাহলেও বাদী যদি ব্যর্থ হয় মামলা খারিজ, আর বিবাদী ব্যর্থ হইলে আত্মপক্ষ সমর্থনের অধিকার হারাবে। বুঝছেন? বা দলিল পরিদর্শন করাতে ব্যর্থ হয়, মানে উপরে আমরা যা যা পড়লাম এগুলো করাইতে যদি ব্যর্থ হয় তাহলে আদালত বিবাদীর ক্ষেত্রে করবে মামলা খারিজ, আর বিবাদীর ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের অধিকার। তাহলে দেখেন আমরা গতদিন 9 আদেশের 4 জায়গায় মামলা খারিজ পাইছি।
9 আদেশের 2 বিধি, 3 বিধি, 5 বিধি, 8 বিধি, আরো এক জায়গায় মামলা খারিজ পেলাম 11 আদেশের 21 বিধি। বুঝছেন? 9 আদেশের 2 বিধিতে খারিজ হয়েছিল, প্রসেস ফি দেয় নাই। 3 বিধিতে খারিজ হয়েছিল, বাদী বিবাদী আসে নাই। 5 বিধিতে খারিজ হয়েছিল, সমন দেওয়ার সমন বিনা জারিতে ফেরত আসার পর কোনো পদক্ষেপ নেয় নাই। 8 বিধিতে খারিজ হয়েছিল, বিবাদী আসছিল, বাদী আসে নাই। আর এই জায়গায় বাদীর ব্যর্থতা, প্রশ্নটির উত্তর দেয় নাই, দলিল পরিদর্শন করায় নাই। বুঝছেন? তাহলে এই ক্ষেত্রে মামলা খারিজ। তাহলে মামলা খারিজ কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধিতে অসংখ্য জায়গায় আছে। এখন পর্যন্ত আমরা 5 জায়গায় পাইছি, সামনে গিয়ে আরো বেশ কয়েক জায়গায় পাবো। কিন্তু আরজি খারিজ বা আরজি প্রত্যাখ্যান দেওয়ানি কার্যবিধিতে এক জায়গায় আছে, সেটা হলো 7 আদেশের 11 বিধি। কয়টা কারণ? 4টা। বিবাদীর ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের অধিকার বাতিল, লেখা আছে তো ওই জায়গা, পাচ্ছেন না খুঁজে দেন, আমি বের করে দিই যদি বলে আছে। আচ্ছা, এখন প্রতিকার দেখেন, 11 আদেশের 21 বিধির অধীন বাদীর বিরুদ্ধে মকদ্দমা খারিজের আদেশ বা বিবাদীর বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ হলো আপিলযোগ্য আদেশ। তাই এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারবে। তাহলে এখানে আদেশটা বাদীর বিপক্ষে যাক বা আদেশটা বিবাদীর বিপক্ষে যাক, তার প্রতিকার হচ্ছে আপিল করা। তার মানে আমরা আরো একটা আপিলযোগ্য আদেশ দিলাম। 7-এর 10, 8-এর 10, 9-এর 9, 9-এর 13, 10-এর 4, 11-র 21। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন, বাদী প্রশ্নোত্তর প্রদানের আদেশ পালনে ব্যর্থ হলে তার মামলা, বাদী ব্যর্থ হলে কি হবে? খারিজ হবে। 2 নং প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর অর্ডার 11 রুল 21 অনুসারে আদালত কোনো আদেশ প্রচার করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার 11 আদেশের 21 মানেই আপিল। এই যে দেখেন, অর্ডার 43-এর 1 অনুসারে বিবিধ আপিল, নাকি? সেলফ প্র্যাকটিসে চলে এসে দেখেন, 1 নং প্রশ্নটা, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী প্রকাশ কত প্রকার? 2 প্রকার। 4 নং প্রশ্নটা দেখেন, পুরাতন বইতে হয়তো বা নেই, ইন্টারোগেটরি শ্যাল বি আনসার্ড বাই এফিডেভিট টু বি ফাইলড উইদিন 10 days। উত্তর দেওয়াই আছে, এই জায়গায় ডট ডট হবে, 10 days এর জায়গায় ডট ডট হবে। উত্তর কতদিন? মানে প্রশ্নের উত্তর দিতে হবে কত দিনের মধ্যে? 10 দিন। এটা 6 নং প্রশ্নটা দেখেন, কোন মামলায় এক পক্ষ অপর পক্ষকে পরীক্ষা করার জন্য প্রশ্নমালা পাঠাতে পারে বিচার্য বিষয় প্রণয়নের সময় হতে। আর 11 আদেশে যা আছে সব কি বলেন? 10 দিন। 10 দিন। 13 নং প্রশ্নটা দেখেন, প্রশ্নমালার উত্তর, দলিল প্রকাশ ও নিরীক্ষণের আদেশ প্রতিপালনে ব্যর্থতার কারণে আদালত বাদীর মকদ্দমা খারিজের আদেশ দিতে পারে বা বিবাদীর আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ দিতে পারে। 11 আদেশের কত বিধিতে? 21 বিধিতে। 11 আদেশের 21। 15, 16, 17 সবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। আমাদের নামাজের বিরতি, যদি কারো প্রশ্ন থাকে মনে মনে রাখেন। নামাজ শেষে আমরা 12 আদেশ দিয়ে শুরু করব। বিরতির পরে আমরা ক্লাস শুরু করি। দেখেন, আদেশ 12, এখানে আদেশ 12-তে আলোচনা করছে অ্যাডমিশন। অ্যাডমিশনের বাংলা শব্দ বঙ্গানুবাদ অ্যাকচুয়ালি হলো স্বীকৃতি, বাট লেখা আছে স্বীকারোক্তি। তো স্বীকৃতি করে দেন, স্বীকৃতি। এই জায়গা অ্যাডমিশন অর্থ হলো কি? স্বীকৃতি। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আদেশ 12-তে, দেওয়ানি কার্যবিধির আদেশ 12-তে কি সম্পর্কে আলোচনা করছে বলেন? স্বীকৃতি, অ্যাডমিশন বা স্বীকৃতি। তো সবাই একটু মনোযোগ দেন, বই পড়ে পড়বো, আগে কিছু কথা শুনেন। আমরা যখন সাক্ষ্য আইন পড়বো, সাক্ষ্য আইনের খুবই গুরুত্বপূর্ণ 2টা বিষয় হলো স্বীকৃতি আর স্বীকারোক্তি। তো স্বীকৃতি আসলে কাকে বলে, তার আগে আমাদের জানা দরকার যে একটা মামলা, হোক সেটা দেওয়ানি মামলা, হোক সেটা ফৌজদারি মামলা, মামলাটা যখন দায়ের করা হয় তখন ইস্যু গঠন বা চার্জ গঠনের পরে
আদালতে সে সাক্ষ্য দিতে হয়। তাহলে এই যে সাক্ষ্যটা দিবে, একটা মামলায় কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়, সেটা হলো বিচার্য বিষয়, আর একটা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বিচার্য বিষয় কাকে বলে? যে বিষয়টা নিয়ে সরাসরি মামলা হইছে, যে করিম রহিমরে হত্যা করছে, তাহলে করিম রহিমরে হত্যা করছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। বুঝছেন? তাহলে একটা মামলায় করিম রহিমরে হত্যা করছে কিনা এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। আবার প্রাসঙ্গিক বিষয়, প্রাসঙ্গিক বিষয় হচ্ছে বিচার্য বিষয়ের ব্যাখ্যা করতে যা যা লাগে সেটার বলে প্রাসঙ্গিক বিষয়। কিভাবে? যে করিম রহিমরে তো হত্যা করছে, এটা বিচার্য বিষয়, কিন্তু করিম আর রহিমের সম্পর্ক কেমন ছিল, যেদিন হত্যা হয় তাদের কি কি একসাথে দেখা গেছিল কিনা, একজন আর একজনের সাথে ঝগড়া বিবাদ করছিল কিনা, পূর্ব শত্রুতা ছিল কিনা, এইগুলা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বুঝতে পারছেন? তো তাহলে এখানে যে বিষয়টা যে কোনো মামলায়, একটা দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো বিচার্য বিষয় আর একটা কি প্রাসঙ্গিক বিষয়। বুঝছেন? এখন দেওয়ানি মামলা বলেন, ফৌজদারি মামলা বলেন, বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে যে কোনো বিবৃতিরই স্বীকৃতি বলে, অ্যাডমিশন বলে। ধরেন পুলিশের কাছে, আমি ফৌজদারি মামলা দিয়ে বুঝাচ্ছি, পুলিশের কাছে জবানবন্দি দেয় 161 ধারায়, কি সম্পর্কে? ওই মামলা সম্পর্কে, তাহলে এটা এক ধরনের স্বীকৃতি। বুঝছেন? আবার আসামি স্বয়ং অপরাধ কইরা পুলিশের কাছে যায়, ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলতেছে যে আমি আবেগের তাড়নায়, বিবেক আমার সাড়া দেয় না, আবেগের তাড়নায় হত্যা করছি, এটাও তো মামলা সম্পর্কে, এটাও এক ধরনের কি স্বীকৃতি। বুঝতে পারছেন? তাহলে মামলা সম্পর্কে যে কোনো বিবৃতিরে কি বলে? স্বীকৃতি। এটা ওভারঅল বোঝাইতেছি, দেওয়ানি ফৌজদারি মিলাইয়া সাক্ষ্য আইনের আঙ্গিকে। তো স্বীকৃতি কি? স্বীকৃতি হলো যে যখন কোনো ব্যক্তি নিজের অপরাধ নিজে স্বীকার করে, তখন সেটার বলে স্বীকারোক্তি। ধরেন একজন আসামি বলছে, আসেন, একজন আসামি বলছে যে আমি অমুক রে, আমি আমার ওয়াইফ রে হত্যা করছি। প্রথমত এটা এক ধরনের কি বলেন? স্বীকৃতি। প্রথমত স্বীকৃতি, কারণ বিচার্য বিষয় সম্পর্কে যে কোনো বিবৃতিরই কি বলে? স্বীকৃতি। কিন্তু যেহেতু ওই ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করেছে, তখন এই স্বীকৃতি হয়ে যাবে কি বলেন? স্বীকারোক্তি। বুঝতে পারছেন? তো তাহলে যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেটা কি হয়ে যাবে? স্বীকারোক্তি। বাট স্বীকারোক্তি হওয়ার আগে ওইটা এক ধরনের কি স্বীকৃতি। তাহলে এটা বলা যায় যে স্বীকৃতি দেওয়ানি মামলায় হতে পারে, স্বীকৃতি ফৌজদারি হতে পারে, কিন্তু স্বীকারোক্তি, নিজের দোষ স্বীকার করে কখন? ফৌজদারি মামলায়। কিন্তু স্বীকারোক্তি বা কনফেশন, আর স্বীকারোক্তির ইংরেজি হচ্ছে কনফেশন। যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, প্রথমত এটা হলো অ্যাডমিশন, পরবর্তীতে সেই অ্যাডমিশন হয়ে যাচ্ছে কি কনফেশন। বুঝছেন? তাহলে স্বীকারোক্তি শব্দটা যে এখানে লিখেছে অ্যাডমিশনের বাংলা, এটা অ্যাকচুয়ালি সঠিক না। এ জায়গায় অ্যাডমিশনের বাংলা হবে কি? স্বীকৃতি। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সহজভাবে বললে, যে দেওয়ানি বা ফৌজদারি মামলা সম্পর্কে মূল বিচার্য বিষয় সম্পর্কে যে কোনো বিবৃতিরই বলে কি স্বীকৃতি। সেটা বাদী দিতে পারে, বিবাদী দিতে পারে, যে কেউ, আসামি দিতে পারে, অন্য কেউ দিতে পারে। কিন্তু যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেই স্বীকৃতি হয়ে যাবে কি স্বীকারোক্তি বা কনফেশন বা দোষ স্বীকারও বলে থাকি। আচ্ছা, তাহলে এখন দেওয়ানি মামলায় স্বীকৃতি আছে আদেশ 12-তে, একটু পড়ি। স্বীকৃতি বিভিন্ন রকম হতে পারে, যেমন 8 আদেশের 5 বিধি অনুসারে আরজিতে উল্লেখিত প্রত্যেকটি অভিযোগ বিবাদী সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলে, আন্ডারলাইন করবেন, আরজিতে বাদী যা যা দাবি করছে, বিবাদী যদি সেটা সুনির্দিষ্টভাবে অস্বীকার না করে, উক্ত অভিযোগ বিবাদী স্বীকার করেছে মর্মে গণ্য হবে। বা 11 আদেশের 12 বিধি অনুসারে প্রশ্নমালা উত্তর করার মাধ্যমে স্বীকৃতি হতে পারে। 11 আদেশের 22, সরি, প্রশ্নমালা উত্তরের মাধ্যমে স্বীকৃতি হইতে পারে। ওই যে মনে নাই, যে প্রশ্ন করছে, এখন প্রশ্নতে বলছে যে তুমি এটি স্বীকার করে নাও, সে স্বীকার করছে, তাহলে ওটা এক ধরনের কি স্বীকৃতি। বা পক্ষগণ পারস্পরিক সম্মতি দ্বারা কোনো বিষয় স্বীকার করে নিতে পারে, বা নোটিশ দ্বারা স্বীকার করে নিতে পারে। তো এখন এই সকল স্বীকৃতির মধ্যে দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন 12 আদেশে নোটিশ দ্বারা স্বীকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে দেওয়ানি কার্যবিধির 12 আদেশে
কোন ধরনের স্বীকৃতি দ্বারা স্বীকৃতি সম্পর্কে আলোচনা করছে? নোটিশ দ্বারা। বুঝছেন? এখন আমরা চলে আসি যে দেওয়ানি কার্যবিধির 12 আদেশ অনুযায়ী স্বীকৃতি গোল দিবেন 3 প্রকার। কয় প্রকার? একটা দেখেন, মামলা স্বীকারের নোটিশ, বিধি মনে রাখার দরকার নাই। দলিল স্বীকারের নোটিশ, ঘটনা স্বীকারের নোটিশ। সংক্ষেপে আমি মনে রাখার জন্য বলছিলাম মাদক, মাদক দ্রব্য বলেন না, সে কর জায়গা লাস্টে হলো মাদক। মাতে মামলা স্বীকারের নোটিশ, ততে দলিল, আর ঘতে কি? ঘটনা। তাহলে স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। মামলা স্বীকার, দলিল স্বীকার, ঘটনা স্বীকার। বুঝছেন? আর প্রকাশ কয় প্রকার? 2 প্রকার। প্রশ্নমালা দ্বারা, দলিল দ্বারা। এখন দেখেন, দেওয়ানি কার্যবিধির 142 ধারা অনুসারে প্রত্যেকটি নোটিশ গোল দিবেন, অবশ্যই লিখিত হতে হবে। সাক্ষ্য আইনের 17 ধারায় স্বীকৃতি সম্পর্কে সাধারণ বিধানাবলী আলোচনা করা হয়েছে। সাক্ষ্য আইনের 58 ধারা অনুসারে স্বীকৃতি প্রমাণ করার প্রয়োজন, এটুকু বাদ দেন, এটুকু করবো না। সরাসরি আমরা চলে আসি 1 নম্বরে, মামলা স্বীকারের নোটিশ। মামলা স্বীকারের জন্য নোটিশ, নোটিশ অফ অ্যাডমিশন অফ কেস। এক পক্ষ আরেক পক্ষরে বলবে যে বাবু তুমি মামলাটা স্বীকার করে নাও। স্বীকার করে নিলে মানে কি, তাইলে আর মামলা থাকতেছে না। স্বীকার করে নিলে আদালত সাথে সাথে কি দিয়ে দেবে? ডিক্রি দিয়ে দেবে। এই যে দেখেন, মকদ্দমার যে কোনো পক্ষ তার প্লিডিংস এর মাধ্যমে মানে হলো আর্জি বা জবাবের মাধ্যমে বা লিখিত অন্য কোনো উপায়ে অন্য পক্ষের মকদ্দমার, আন্ডারলাইন করবেন, সামগ্রিক বা আংশিক অংশের সত্যতা স্বীকার করতে পারে, অথবা আন্ডারলাইন করেন, অপর পক্ষকে মকদ্দমার উদ্দেশ্যে নোটিশে উল্লেখিত কোনো তথ্য স্বীকার করার জন্য অপর পক্ষকে লিখিত নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারে। তাহলে এক পক্ষ আর এক পক্ষরে বলতে পারে মামলার বিষয়বস্তু কি করো? স্বীকার করো। প্লিডিংস এর মাধ্যমে বলতে পারে বা নোটিশের মাধ্যমেও বলতে পারে। বুঝছেন? কতদিনের মধ্যে মামলা স্বীকার করবা এই দিনক্ষণে জায়গা নাই। 11 আদেশে যত দিনক্ষণ আছে, কতদিন? 10 দিন। 2 নম্বর দেখেন, দলিল স্বীকারের জন্য নোটিশ, নোটিশ টু অ্যাডমিট ডকুমেন্টস। নোটিশ জারির গোল দিবেন 15 দিনের মধ্যে। দলিল স্বীকার করার জন্য এক পক্ষ অন্য পক্ষকে আহ্বান করতে পারে। বাদী বিবাদীরে নোটিশ দিছে যে তুমি এই নোটিশ পাবার কতদিনের মধ্যে দলিল স্বীকার করবা? 15 দিন। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে নোটিশ জারির কতদিনের মধ্যে দলিল স্বীকার করতে বলতে পারে? 15 দিন। বিধি মনে রাখার প্রয়োজন নেই। 3 নম্বরে দেখেন, ঘটনা স্বীকার করতে নোটিশ, নোটিশ টু অ্যাডমিট ফ্যাক্টস, বিধি 4। বিধি দরকার নাই। কোন পক্ষ শুনানির জন্য, আন্ডারলাইন করবেন, শুনানির জন্য নির্ধারিত দিনের গোল দিবেন পূর্ববর্তী 9 দিনের মধ্যে যে কোনো সময় মকদ্দমার উদ্দেশ্যে নোটিশে উল্লেখিত কোনো তথ্যকে স্বীকার করার জন্য অপর পক্ষকে নোটিশ দিয়ে আমন্ত্রণ জানাতে পারে। এই কথাটার অর্থ কি? ধরেন শুনানি হলো সেপ্টেম্বর মাসের 10 তারিখে, তাহলে তারা নোটিশ দিবে, নোটিশ দিয়ে স্বীকারের জন্য বলবে শুনানির পূর্ববর্তী কয় দিনের মধ্যে? 9 দিনের মধ্যে। তাহলে নোটিশ দিয়ে বলবে যে তুমি শুনানির দিন এই ঘটনা কি করবা? স্বীকার করবে। বুঝছেন? যে অমুক তারিখ আছে, অমুক তারিখে গিয়ে তুমি এই ঘটনাটা স্বীকার করবে। তাহলে দলিলের ক্ষেত্রে নোটিশ জারির কয় দিনের মধ্যে? 15 দিন। আর ঘটনার ক্ষেত্রে ঘটনার ক্ষেত্রে শুনানির পূর্ববর্তী 9 দিন। এই দুইটা বিষয় মনে রাখতে হবে। দলিলের ক্ষেত্রে হচ্ছে নোটিশ জারির 15 দিন, আর ঘটনার ক্ষেত্রে শুনানির পূর্ববর্তী 9 দিন। এবং দেখেন, স্বীকৃতির উপর ভিত্তি করে আদালত, স্যার একটু অনেকে স্যার ওই যে মিউট করা নাই স্যার, কথা ডাবল আসতেছে, একটু সবাই একটু মিউট করতে বললে ভালো হয়। আপনাদের সবার কথা ডাবল আছে নাকি উনার ডাবল আসে বলেন? না, ডাবল আসে না। না, ডবল আছে না। স্যার পরে আচ্ছা দেখেন, তো তাহলে এখানে যে বিষয়টা আমার মনে রাখতে হবে, 12 আদেশে এখন পর্যন্ত যা যা বললাম কি মনে রাখতে হবে?
স্বীকৃতি, বারো আদেশ। জি। কয় প্রকার? তিন প্রকার। 3 প্রকার। মামলা, দলিল, ঘটনা। মামলা স্বীকারের জন্য নোটিশ দিতে পারে অথবা প্লিডিংস এর মাধ্যমে বলতে পারে। জি। দলিল স্বীকারের ক্ষেত্রে নোটিশের কয় দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। আর ঘটনা হচ্ছে শুনানির পূর্ববর্তী নয়, এতটুকুই। এখন দেখেন জাজমেন্ট অন অ্যাডমিশন, স্বীকৃতির ভিত্তিতে রায়। একটা বিধি মনে রাখবেন, 12 আদেশের 6 বিধি। এই দেখেন বিধি 6। এতক্ষণ পর্যন্ত যে স্বীকারের জন্য যে স্বীকৃতি করার জন্য যে নোটিশ দিছি, তারপরে তার আহ্বান জানাইছি, সে যদি এই আহ্বানে সাড়া দিয়ে স্বীকার করে ফেলে তাহলে রায় ঘোষণা করে দিবে। এই রায় ঘোষণা করবে 12 আদেশের 6 বিধিতে। মকদ্দমার গোল দিবেন, যে কোনো পর্যায়ে কোনো পক্ষ কর্তৃক স্বীকৃত কোনো বিষয়ের ভিত্তিতে রায় দেওয়া হয়, সেটা স্বীকৃতির ভিত্তিতে রায় বা জাজমেন্ট অন অ্যাডমিশন নামে পরিচিত। কোনো পক্ষ আর্জি বা লিখিত জবাব বা অন্য কোনো উপায়ে অন্য পক্ষের মকদ্দমার সামগ্রিক বা আংশিক অংশ স্বীকার করলে আদালত রায় ঘোষণা করতে পারে, এর বিরুদ্ধে আপিল করতে পারে। একটু লিখে রাখেন। আচ্ছা দেখেন, দেওয়ানি কার্যবিধির 12 আদেশের 6 বিধিতে স্বীকৃতির ভিত্তিতে রায় বা জাজমেন্ট অন অ্যাডমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে একটা বিষয় দেখবেন, লিখবেন যে 12 আদেশের 6 বিধিতে যে রায়টা ঘোষণা করে এটা একটা ডিক্রি। 12 আদেশের 6 হলো ডিক্রি, এটা আদেশ না। কি বলেন? ডিক্রি। তাহলে স্বীকৃতির ভিত্তিতে যে রায়টা দিচ্ছে এটা এক প্রকারের কি? ডিক্রি। এটা কিন্তু আদেশ না। এখন দেখেন, যে ক্ষেত্রে স্বীকৃতির ভিত্তিতে রায় হতে পারে। আচ্ছা তার আগে আমি একটা কথা বলে রাখি, আগামীকাল বিকেলের ক্লাসটা আপনাদের হবে না, আর পড়া আছে শুক্রবার বিকাল 4:30। ঠিক আছে? তো আগামীকাল কেউ এসে যেন আবার ফেরত যায় না। আর যারা আসে নাই, 2-1 জন যদি আসে বলে দিয়েন যে আগামীকাল পড়া নাই। আচ্ছা, সবার ভালো থাকতে। আচ্ছা দেখেন, স্বীকৃতির ভিত্তিতে রায় হতে পারে। আপনি যতদিন পর্যন্ত এই জায়গায় ভালোবাসতে না পারতেন, এই সময়টাকে ভালোবাসতে না পারতেন, ততদিন মনে করবেন বার কাউন্সিল পরীক্ষার জন্য আপনি এখনো প্রস্তুত হন নাই। কাহিনী আছে, ঠিক আছে? দেখেন, স্বীকৃতির ভিত্তিতে রায় হতে পারে। স্বীকৃতি অবশ্যই মকদ্দমার কোনো পক্ষ কর্তৃক হতে পারে। এমন স্বীকৃতি মকদ্দমার যে কোনো পর্যায়ে, এটা আন্ডারলাইন করেন, যে কোনো পর্যায়ে হতে পারে। আচ্ছা আর দরকার নাই, এই জায়গায় আর পড়বো না। স্বীকৃতি 12 আদেশ যা পড়ছি এটাই মোর দেন এনাফ ইনশাল্লাহ। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 12 রুল 6 অনুযায়ী জাজমেন্ট অন অ্যাডমিশন কখন প্রদান করা যায়? মামলার যে কোনো স্তরে, যে কোনো পর্যায়ে। 2 নং প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 অনুসারে স্বীকৃতির প্রেক্ষিতে রায়, জাজমেন্ট অন অ্যাডমিশন কোনটি? ধরেন পরীক্ষার হলে আপনার বুদ্ধি খাটাইতে হবে। আপনি জানেন যে স্বীকৃতি আছে 12 আদেশে, কিন্তু 12 আদেশের কোন বিধি আপনার মনে নাই, কিন্তু অপশনে দেখেন 12 আদেশ এক জায়গায় আছে। এই দেখেন, এই যে একটা আছে হলো 21, একটা হলো 22, আর একটা 23, আর 12 আছে একটাই। তাহলে 12 যেটা আছে, বিধি যাই হোক না কেন, উত্তর কোনটা? 12 আদেশ। বুঝতে পারছেন? তো আপনি যদি দিনক্ষণের কথা চিন্তা করেন, 11 আদেশে দিন যত জায়গায় আছে 10, আর 12 আদেশে দলিলের ক্ষেত্রে আছে 15 দিন, আর ঘটনার ক্ষেত্রে আছে শুনানির পূর্ববর্তী 9 দিন। সেলফ প্র্যাকটিসের 2, 3, 5 এগুলা মোটামুটি গুরুত্বপূর্ণ। 13 আদেশটা আমরা পড়বো না। 13 আদেশটা ওই যে উপরে যে টাইটেল পড়ছি, যে দলিল দাখিল আটক ফেরত, একেবারে প্রথমে 11 আদেশের আগে। যদি 11 আদেশের আগে যান, দেখেন দলিল দাখিল আটক ফেরত, পাইছেন? জি জি 983 পেজে
দলিল দাখিল, আটক, ফেরত, এটা কত আদেশ? 13 13 আদেশ। 13 আদেশে এইটুকি টাইটেল মনে রাখবো। প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্টস আদেশ কত বলেন? 13। তামিম সাহেব, এক আদেশের টাইটেল কি? মনে করেন। বাদী বিবাদীরে কি কয়? এক আদেশ হলো মকদ্দমার পক্ষ। মনিরুজ্জামান সাহেব, দুই আদেশ কি? মকদ্দমার গঠন। মকদ্দমার গঠন। তিন আদেশ কি? উকিল নিয়োগ। স্বীকৃত প্রতিনিধি বা উকিল নিয়োগ। স্মৃতি বলেন, চার আদেশে কি আছে? চার আদেশে মকদ্দমা দায়ের। চার আদেশ সমান সমান হচ্ছে 26 ধারা। মহুয়া বিশ্বাস, পাঁচ আদেশে কি আছে বলেন? সমন। পাঁচ আদেশে আছে সমন। পিজুর সাহেব, ছয় আদেশে কি আছে? ছয় আদেশে আছে প্লিডিং। প্লিডিং। রাজীব সাহেব, সাত আদেশে কি আছে? আর্জি বা প্লেইন্ট। তাহমিনা, আট আদেশে কি আছে? লিখিত জবাব। ইসমাইল, নয় আদেশে কি আছে? পক্ষগণের উপস্থিতি, অনুপস্থিতি। দিন মোহাম্মদ সাহেব, তোমার সাথে আজকে পড়ছি, কি আছে বলেন? মকদ্দমার প্রথম শুনানিতে জবানবন্দি। আদেশ 10। হোসেন সাহেব, 11 আদেশে কি আছে? ডিসকভারি এন্ড ইন্সপেকশন। আজকেই পড়ছে যে প্রকাশ। প্রকাশ ও পরিদর্শন। নুর আলম খান, 12 আদেশে কি আছে? স্বীকৃতি। 12 আদেশে কি আছে? স্বীকৃতি। আখিনুর, 13 আদেশে কি আছে বলেন? হ্যাঁ, প্রথমে কি বললেন? দলিল দাখিল, আটক ও ফেরত। প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্ট। কত আদেশ? 13 আদেশ। 13 আদেশের শুধু টাইটেলটাই পড়ছি আমরা। এখন আমরা চলে আসি 14 আদেশ, বিচার্য বিষয় গঠন। 13 আদেশ তো বের করে দিলাম, আপনি তো কমান্ড মানেন নাই বোধহয়। যারা যারা পান নাই তারা আমার কথা শুনেন নাই। 11 আদেশের প্রথমে দেখেন 13 আদেশের কথা বলা আছে, একাধিকবার বলছি। ক্লাসে মনোযোগ দেন। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখবো, ফ্রেমিং অফ ইস্যুস, বিচার্য বিষয় গঠন। শুনেন, একটা মামলা, দেওয়ানি মামলা, শুরু হয় আরজি দিয়ে। আরজির পর বিবাদী পায় সমন। সমনের পরে লিখিত জবাব। লিখিত জবাবের পর উভয় পক্ষ যদি হাজির হয়, এডিআর এ পাঠাইলো। এডিআর যদি ব্যর্থ হয়, এডিআর ব্যর্থ হয়েছে, তারপরে হলো বিচার্য বিষয় গঠন করবে। মানে মামলার এক পক্ষ যেটা স্বীকার করে, এক পক্ষ যেটা অস্বীকার করে, অপর পক্ষ যেটা দাবি করে, সেটার উপর ভিত্তি করে কি গঠিত হয়? বিচার্য বিষয়। তো এই বিচার্য বিষয় গঠন দেওয়ানি মামলায় বলে ইস্যু গঠন বা বিচার্য বিষয় গঠন, ফৌজদারি মামলায় বলে চার্জ গঠন। তো আমরা চলে আসি, দেখেন লিখিত জবাব দাখিলের পর, দেখেন লিখিত জবাব দাখিলের পর সমনে উল্লেখিত নির্ধারিত দিনে উভয় পক্ষ হাজির হলে আদালত উক্ত মকদ্দমাটি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য 89 ক ধারা অনুসারে মধ্যস্থতায় প্রেরণ করতে বাধ্য। মধ্যস্থতার মাধ্যমে মকদ্দমায় উল্লেখিত বিরোধটি নিষ্পত্তি হলে আদালত পক্ষগণের মধ্যকার সমঝোতা অনুসারে 23 আদেশ অনুসারে ডিগ্রি প্রদান করবে। এগুলো আমরা আগেই জানি। তবে আন্ডারলাইন করেন, মধ্যস্থতা ব্যর্থ হলে মধ্যস্থতা শুরুর পূর্বে মকদ্দমাটি যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে হতে মকদ্দমার কার্যক্রম শুরু হবে। সুতরাং 89 ক ধারার বিধানের আলোকে বলা যায়, শুধুমাত্র মধ্যস্থতার প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর
আদালত বিচার্য বিষয় নির্ধারণ করতে 14 আদেশের অধীন অগ্রসর হবে। তাহলে 14 আদেশ বা বিচার্য বিষয় গঠন এটা মামলার কোন পর্যায়ে? মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পরে। মধ্যস্থতা ব্যর্থ হওয়ার পরে। বিচার্য বিষয়ের অর্থ, মিনিং অফ ইস্যুস। ঘটনা কিংবা আইনের গুরুত্বপূর্ণ বিষয় যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অন্য পক্ষ অস্বীকার করে। এক পক্ষ দাবি করতেছে আর এক পক্ষ কি অস্বীকার করতেছে। কি কি প্রশ্ন? ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তখনই বিচার্য বিষয়ের উদ্ভব হয়। গুরুত্বপূর্ণ বিষয় বলতে আইন বা ঘটনার সেই সকল বিষয় দিয়ে বোঝায় যে একজন বাদী তার মোকদ্দমা দায়েরের অধিকার দেখানোর জন্য অবশ্যই দাবি করবে এবং বিবাদী তার আত্মপক্ষ প্রতিষ্ঠা করতে অবশ্যই দাবি করবে। এটা আর পড়তেছি না। গুরুত্বপূর্ণ বিষয় এটা আসলে কি? এটা হলো যে বেনজির সাহেব মামলা করছে যে দিনে সোনারে বেদখল করছে। তাহলে বেনজির সাহেব বলতেছে যে দিনে সোনারে বেদখল করতেছে, আর দিনেশ বলতেছে আমি বেদখল করি না। এটা হলো ঘটনাগত বিষয়, বুঝছেন? বেনজির সাহেব যেটা দাবি করতেছে, দিনেশ সেটা কি করতেছে? অস্বীকার করতেছে। আবার আইনগত বিচার্য বিষয় হতে পারে যে দিনেশ বলতেছে যে ওনার এই মামলাটা রেস জুডিকাটা দ্বারা বাড়িত। বলতেছে যে আমার ভাতিজা যে মামলা করছে আমাদের মধ্যে আগে একবার নিষ্পত্তি হয়ে গেছে, সে আবার খালি খালি আমারে হয়রানি করার জন্য এই মামলাটা করছে। তো দিনেশ দাবি করতেছে রেস জুডিকাটা দ্বারা বাড়িত, কিন্তু বেনজির সাহেব বলতেছে যে না, রেস জুডিকাটা দ্বারা বাড়িত না। এটা হলো আইনগত বিষয়, বুঝছেন? তাহলে আমরা এখন পড়বো একটু পরে যে বিচার্য বিষয় হলো দুই প্রকার, একটা হলো ঘটনাগত আর একটা হচ্ছে আইনগত। ঘটনাগত হলো যে অমুক অমুকের কাছে টাকা পাই কিনা, অমুক অমুকরে বেদখল করছে কিনা, অমুক অমুকরে পিতা বলে স্বীকার করতেছে কিনা, অমুক অমুকরে ওয়াইফ বলে স্বীকার করতে গেছে না কিনা, এটা হলো ঘটনাগত। আর আইনগত, আইন রিলেটেড কথা, আরজিটি খারিজ মানে রেস জুডিকাটা দ্বারা বাড়িত কিনা, তামাদি দ্বারা বাড়িত কিনা, এই আদালতের বিচার করার এখতিয়ার আছে কিনা, এগুলো হলো আইনগত, বুঝছেন? তাহলে আইন সংক্রান্ত যে প্রশ্ন সেটা হলো আইনগত বিচার্য বিষয়, আর মামলা যে কারণে আপনি করছেন সেটা হলো ঘটনাগত বিচার্য বিষয়। তো আমরা ডান সাইডে চলে আসি। দেখেন বিচার্য বিষয়ের উদাহরণ, মকদ্দমা তামাদিতে বাড়িত কিনা, মকদ্দমাটির বিচার করার এখতিয়ার আদালতের আছে কিনা। এ পান এ লিজন অধিকারী বই দাগান কোন জায়গায় দিয়া? 3 নাম্বার দেখেন, রেস জুডিকাটার নীতি অনুযায়ী মকদ্দমাটি খারিজ হবে কিনা। দেখেন তামাদি দ্বারা বাড়িত কিনা এটা আইনগত, বিচার করার এখতিয়ার আছে কিনা এটা আইনগত, রেস জুডিকাটার নীতি দ্বারা খারিজ হবে কিনা এটাও কি আইনগত। এগুলো হলো আইন সংক্রান্ত বিচার্য বিষয় বা ইস্যুস অফ ল। এখন আমরা চলে আসি, দেখেন যে ঘটনাগত বিচার্য বিষয় কোনগুলা। এই যে বাদী দখলে ছিল কিনা, বাদী বিবাদীকে অর্থ প্রদান করেছিল কিনা, বাদীর সাথে বিবাদীর বিবাহ হয়েছিল কিনা। দিনেশ সাহেব, বাদীর সাথে বিবাদীর বিবাহ হয়েছিল কিনা এরকম কোন ঘটনাগত বিচার্য বিষয় সামনে হতে পারে নাকি আপনার বিরুদ্ধে? আচ্ছা দেখেন, তাহলে আমরা বিচার্য বিষয়ে এই যে একটু পরিচয়, বাম সাইডে চলে আসেন। 14 আদেশের 1-4 বিধিতে বলা হয়েছে ইস্যুস আর অফ টু কাইন্ডস, ইস্যুস অফ ফ্যাক্ট, ইস্যুস অফ ল। সুতরাং বিচার্য বিষয় দুই প্রকার, একটা হলো ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় ইস্যুস অফ ফ্যাক্ট, আর একটা কি বলেন আইন সংক্রান্ত বিচার্য বিষয় বা ইস্যুস অফ। আশা করি বুঝতে পারছেন যে ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় কোনগুলা আর আইন সংক্রান্ত বিচার্য বিষয় কোনগুলা। মকদ্দমার বিবাদী পক্ষ দাবি করলো যে মকদ্দমাটি বিচার করার এখতিয়ার আদালতের নেই। আদালতের এখতিয়ার আছে কি নাই এটা হলো আইন সংক্রান্ত। তাহলে বিচার্য বিষয় হলো আদালতের মকদ্দমাটি বিচার করার এখতিয়ার আছে কিনা। আবার বিবাদী পক্ষ দাবি করলো মকদ্দমাটি রেস জুডিকাটার নীতি খারিজ হবে, এটাও আইন সংক্রান্ত। তাহলে বিচার্য বিষয় হতে পারে মকদ্দমাটি রেস জুডিকাটার নীতি অনুযায়ী খারিজ হবে কিনা। দেখেন যারা ফৌজদারি আদালতে যান, ওই যে চার্জ গঠনের পরে জিজ্ঞেস করে যে আসামিরে জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে দণ্ডবিধির এত 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 ধারায় চার্জ গঠন করা হলো, আপনি দোষী নাকি নির্দোষ, তখন সে বলে আমি নির্দোষ। তো দেওয়ানি মামলায় বিচার্য বিষয় তাই। আবার বাদী পক্ষ দাবি করলো মকদ্দমা নির্ধারিত সময় দায়ের করা হয়েছে, কিন্তু বিবাদী পক্ষ তাও অস্বীকার
করলো। এই ক্ষেত্রে বিচার্য বিষয় হলো মকদ্দমাটি তামাদিতে বারিত হবে কিনা। বুঝতে পারছেন? তাহলে বিচার্য বিষয় কয় প্রকার? কি কি? আইনগত আর তারপরে দেখেন দেওয়ানি মকদ্দমার বিচার্য বিষয় প্রণয়ন ফৌজদারি মামলায় চার্জ গঠন নামে পরিচিত। যেটা দেওয়ানি মামলায় বিচার্য বিষয় এটা ফৌজদারি মামলায় কি চার্জ নামে পরিচিত। সাক্ষ্য আইনে বিচার্য বিষয় ফ্যাক্ট ইস্যু নামে পরিচিত। মূলত এটা এমন বিষয় যেটার উপর মকদ্দমার সঠিক সিদ্ধান্ত নির্ভর করে। সুতরাং যে সকল বিষয়ের উপর মকদ্দমার সঠিক সিদ্ধান্ত নির্ভর করে সেই সকল বিষয় আদালত বিচার্য বিষয় নির্ধারণ করবে। তো আমাদের মাগরিবের নামাজের বিরতি, এরপরে আবার আমরা এসে ইনশাল্লাহ শুরু করব। তাহলে বিরতির আগে আমরা পড়লাম যে বিচার্য বিষয় হচ্ছে দুই প্রকার, একটা হলো আইনগত বিচার্য বিষয় আর একটা হলো ঘটনাগত বিচার্য বিষয়। এখান থেকে প্রশ্ন হতে পারে, এই ধরনের প্রশ্ন হতে পারে যে নিম্নের কোনটি আইনগত বিচার্য বিষয় এবং নিম্নের কোনটি ঘটনাগত বিচার্য বিষয়। তো আপনাকে মনে রাখতে হবে যে যে কারণে আপনি মামলাটা দায়ের করেছেন, যে অমুকের কাছে আমি এত টাকা পাই, সে বলতেছে যে তুমি পাও না, অমুক আমার বেদখল করছে, অমুকরে বউ হিসেবে স্বীকার করতেছে না, ছেলে হিসেবে স্বীকার করতেছে না, এইগুলা হলো ঘটনাগত বিচার্য বিষয়। আর যদি বলে মামলাটা রেস জুডিকাটা দ্বারা বারিত, তামাদি আইন দ্বারা বারিত, আদালতের বিচার করার এখতিয়ার আছে কি নাই, এইগুলা হলো আইনগত বিচার্য বিষয়। আচ্ছা, এখন দেখেন যে মকদ্দমার সঠিক সিদ্ধান্ত নির্ভর করে এমন বিষয় বিচার্য বিষয় গঠন করবে। 14 আদেশের 1-5 উপবিধি অনুসারে এখন পর্যন্ত 14 আদেশের কোন বিধিটি আপনাদের মনে রাখার দরকার নাই। আজকে আমি যতগুলো আদেশ পড়াইছি 10 আদেশের মনে রাখতে বলছি 4 বিধি, 11 আদেশের 21, আর 12 আদেশের 6, আর 13 আদেশের একটা বিধিও মনে রাখার প্রয়োজন নেই। 14 আদেশের এখন পর্যন্ত একটাও নাই। যখন দরকার হবে তখন বলবো যে এটা মনে রাখতে হবে। দেখেন, মকদ্দমার প্রথম শুনানির দিন আদালত বাদীর আর্জি বিবাদীর জবাব যদি থাকে পাঠ করবে, প্রয়োজন মতো পক্ষগণের জবানবন্দি গ্রহণ করবে, ঘটনাগত বা আইনগত যে সকল গুরুত্বপূর্ণ বিষয় পক্ষগণের মধ্যে বিরোধ রয়েছে সেটা নির্ধারণ করবে, উক্ত বিষয়সমূহের মধ্যে যে সকল বিষয়ের উপর মকদ্দমার সঠিক সিদ্ধান্ত নির্ভর করবে বলে আদালত মনে করে সেই সকল বিষয়সমূহ প্রণয়ন লিপিবদ্ধ করবে। তারপরে দেখেন, এটা হয়তো আপনাদের পুরাতন বইতে নাই, সমস্যা নাই, এমনি শুনেন, না থাকলে সমস্যা নাই। আদালত শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনা ও আইন বিষয়ে বিচার্য বিষয় গঠন করবে। যে সকল অধস্তন বিষয় বা সাক্ষ্য দ্বারা উক্ত গুরুত্বপূর্ণ ঘটনা বা আইন প্রমাণ করা হবে বা অপ্রমাণিত করা হবে সেই সকল বিষয়ে বিচার্য বিষয় গঠন করবে না। লাস্টের লাইনটা গুরুত্বপূর্ণ, আপনাদের পুরাতন বইতে এইটুকু মনে রাখলেই হবে। প্লিডিংস হতে উদ্ভব হয় না এমন কোন বিষয়ে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। প্লিডিংস হতে উদ্ভব হয় না এমন কোন বিষয়ে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। এই কথাটার অর্থ কি? যে বিষয়টা আর্জিতেও নাই, যে বিষয়টা জবাবেও নাই, এরকম কোন বিষয়ের উপর কখনোই বিচার্য বিষয় গঠিত হবে না। বুঝছেন? অবশ্যই এরকম বিষয় কোথায় থাকা লাগবে? আর্জিতে অথবা জবাবে। আচ্ছা, এখন বিচার্য বিষয় প্রণয়নের সময় বিচার্য বিষয়টা আসলে কবে কবে গঠন করবে? মামলার প্রথম শুনানির সময় কিংবা লিখিত জবাব দাখিলের পরে বল দিবেন, যেটা পরে ঘটে। মামলার প্রথম শুনানি অথবা লিখিত জবাব দাখিল, এই দুইটার ভিতরে কি যেটা পরে ঘটে বল দিবেন, তার 15 দিনের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে। এটা গুরুত্বপূর্ণ, বিধি মনে রাখার প্রয়োজন না, 15 দিন। এবং এখানে যে বিষয়টা মনে রাখতে হবে যে প্রথম শুনানি অথবা কি লিখিত জবাব, এই দুইটার ভিতরে কোনটা যেটা পরে ঘটে তার কয়দিনের মধ্যে, বুঝেন কিনা? বিধিটি মনে রাখার প্রয়োজন নাই। এখন দেখেন, বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী কিংবা দলিলপত্র পরীক্ষা করতে পারে। দুইটি ক্ষেত্রে আদালত বিচার্য বিষয় গঠনের পূর্বে সাক্ষী কিংবা দলিলপত্র পরীক্ষা করতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম যে ফৌজদারি মামলার ক্ষেত্রে চার্জ গঠনের আগে ডিসচার্জ শুনানি হয়। ডিসচার্জ শুনানির সময় বাদী পক্ষ বলে, আসামি পক্ষ বলে, বাদী পক্ষের যে এজাহার, তারপরে 161 টন মেডিকেল সার্টিফিকেট সবকিছু পর্যালোচনা করে তারপরে যদি ডিসচার্জ না দেয় তাহলে গিয়ে চার্জ গঠন করে।
সেম একই ব্যাপার দেওয়ার ক্ষেত্রে বিচার্য বিষয় গঠনের আগে দেখেন কি করতে পারে, সাক্ষী বা দলিলপত্র পরীক্ষা করতে পারে। সেক্ষেত্রে আদালত মনে করে যে আদালতের সামনে হাজির নেই এমন কোন ব্যক্তির জবানবন্দি ছাড়া অথবা মামলায় দাখিল করা হয় নাই এমন কোন দলিল পরিদর্শন ব্যতীত মোকদ্দমার বিচার্য বিষয় নির্ভুলভাবে প্রণয়ন করা যাবে না। আদালতের কাছে মনে হচ্ছে যে বিচার্য বিষয় যদি আমি গঠন করতে চাই তাহলে এমন একজন সাক্ষীর জবানবন্দি নেওয়া দরকার যে এই মুহূর্তে আদালতের সামনে নাই, অথবা এমন একটা দলিল দরকার যেটা এই মুহূর্তে আদালতের কাছে নাই। উপরে উল্লেখিত প্রেক্ষাপটে গোল দিবেন অনধিক 15 দিনের জন্য বিচার্য বিষয় গঠন গোল দিবেন মুলতবি বা একজন রাখতে পারে। এটা 3টে স্টার, গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিচার্য বিষয় মুলতবি রাখতে পারে সর্বোচ্চ কত দিনের জন্য? 15 দিনের জন্য। 15 দিনের জন্য। তাহলে 14 আদেশে এখন পর্যন্ত আমরা যে কয়টা দিন পাইছি সব 15। প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিলের কয়দিন পর? 15 দিন। আর যদি মনে করে বিচার্য বিষয় গঠনের সময় যে অমুক রে শোনা দরকার বা অমুক দলিল দেখা দরকার, তাহলে বিচার্য বিষয় মুলতবি রাখবে কতদিন? 15 দিন। এবং প্রয়োজনীয় ব্যক্তিকে হাজির হতে বা প্রয়োজনীয় দলিল দাখিল করতে সমন জারি করতে পারে। তো শুধু তো আর স্থগিত রাখবে না, স্থগিত রাখবে কিসের জন্য? অমুক ব্যক্তিরে হাজির হওয়ার জন্য বা অমুক বিষয়ে সমন জারি করার, মানে হাজির হওয়ার জন্য বা দলিল দাখিল করার জন্য সমন জারি করবে আর কি। আচ্ছা, এখন আমরা মনে রাখবো বিধি 5টা একটু মনে রাখেন। বিচার্য বিষয় সংশোধন বা কর্তনের ক্ষমতা, পাওয়ার টু অ্যামেন্ড এন্ড স্ট্রাইক আউট ইস্যুস। আরো এক জায়গায় দেখেন স্ট্রাইক আউট পাইছি। বিচার্য বিষয় গঠনের দায়িত্ব কার জানেন? আদালতের। এখন আদালত বিচার্য বিষয় গঠন করে ফেলছে, এখন আদালতের মনে হয়েছে যে এই বিষয় বিচার্য বিষয় গঠন করার দরকার নাই, বাট অলরেডি গঠন কি করে ফেলছে, তাহলে ওই অংশটুকু কি করবে? কর্তন করবে, অথবা বিচার্য বিষয় সংশোধন করতে পারে। কিভাবে দেখেন, দেওয়ানি কার্যবিধি 14 আদেশের 5 বিধির অধীন আদালত বিচার্য বিষয় গোল দিবেন সংশোধন বা কর্তন করতে পারে। অ্যামেন্ডমেন্ট বা সংশোধন, মোকদ্দমার পক্ষগণের মধ্যকার বিরোধ নির্ণয়ের জন্য নির্ধারণের জন্য গোল দিবেন ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়, at any time before passing a decree। আদালত বিচার্য বিষয় সংশোধন, আন্ডারলাইন করেন, সংশোধন কিংবা গোল দিবেন অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে। এখানে 2টা বিষয়, কতগুলা প্রশ্ন আছে দেখেন, এটা গুরুত্বপূর্ণ। 14 আদেশের 5 বিধিতে বলতেছে বিচার্য বিষয় সংশোধন করতে পারে কখন? ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়। শুধু সংশোধনই পারে না, অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতেও পারে। সংশোধন হলো যেটা আছে ওইটারে পাল্টায় আর একটা করা, আর অতিরিক্ত বিচার্য বিষয় হলো যেটা আছে তো আছে, সাথেও আর একটা যোগ হবে। কর্তনে চলে আসি, দেখেন স্ট্রাইক আউট। ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় কর্তন করতে পারবে যদি আদালত মনে করে বিচার্য বিষয়টি, আন্ডারলাইন করেন, ভ্রান্তভাবে বা ভুলভাবে গঠিত হয়েছে। আদালত মনে করতেছে বিচার্য বিষয়টা ভ্রান্তভাবে ভুলভাবে গঠিত হয়েছে বা ভুলভাবে প্রবর্তিত হয়েছে। তো 2টা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, জাস্ট মনে রাখেন বিচার্য বিষয় যদি রংলি ফ্রেমড, ভ্রান্তভাবে গঠিত হয়েছে, আর ভুলভাবে প্রবর্তিত, রংলি ইন্ট্রোডিউসড মানে হলো যে রংলি ফ্রেমড মানে আদালত ভুল করছে, আর রংলি ইন্ট্রোডিউসড মানে হলো আদালতের কাছে ভুলভাবে উপস্থাপন করছিল, পরবর্তীতে আদালত ভুলভাবে সেটা বিচার্য বিষয় গঠন করছে, কিন্তু সাক্ষ্যটাকে গ্রহণ করার পর মনে হয়েছে যে বিচার্য বিষয়টা হওয়ার না, তখন কর্তন করতে পারে। তো তাহলে মনে রাখবেন যে বিচার্য বিষয় সংশোধন, অতিরিক্ত বিচার্য বিষয় গঠন বা বিচার্য বিষয়ের কর্তন, এই সবগুলা বিষয় আছে 14 আদেশের কত বিধিতে। এখানে একটু লিখে রাখেন যে 14 আদেশের 5 বিধি সমান সমান রিভিশন। 14 আদেশের 5 বিধি সমান সমান রিভিশন। এই কথাটার অর্থ কি? বিচার্য বিষয় সংশোধন করছে, প্রতিকার কি? রিভিশন। অতিরিক্ত বিচার বিষয় গঠন করছে, প্রতিকার কি? রিভিশন। বিচার্য বিষয় কর্তন করছে, প্রতিকার কি? রিভিশন। আরো সহজভাবে বললে আপিলযোগ্য আদেশ ছাড়া
আর সকল আদেশের বিরুদ্ধে হবে কি রিভিউ। আপিলযোগ্য আদেশ এখন পর্যন্ত আমরা পেয়েছি 7-10, 8-10, 9-9, 9-13, 10-4, 11-21, কয়টা পাইছি নাকি? আচ্ছা, আচ্ছা এখন দেখেন বিচার্য বিষয় নিয়ে সম্পাদিত চুক্তি অনুসারে রায়, দরকার নাই, বাদ দেন, 7 বিধি আমরা পড়বো না, থার্ড ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দেন, এটুকু পড়ার প্রয়োজন নাই। যেটা গুরুত্বপূর্ণ, চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ, বিধি 8, এটা মনে রাখতে হবে। 14 আদেশের আমরা 2টা বিধি মনে রাখবো, 14 আদেশের 5 আর 8। 5 বিধিতে বলছে বিচার্য বিষয় গঠন, মানে বিচার্য বিষয় সংশোধন বা অতিরিক্ত বিচার্য বিষয়, আর 8 বিধিতে বলছে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। একটু মনে রাখি, দেখেন আমাদের দেওয়ানি মামলায় সবার প্রথমে আমরা পড়ছি আরজি দাখিল। আরজি দাখিল সম্পর্কে বলছে আপনার 4 আদেশ 26 ধারা বা 6 ও 7 আদেশ। আরজি দাখিলের পর বিবাদী বরাবর গেছে সমন, সমন সম্পর্কে পড়ছি 5 আদেশ। সমনের পর বিবাদী এসে জমা দিছে লিখিত জবাব 6 ও 8। লিখিত জবাব কত? 6 ও 8। লিখিত জবাবে ওই পক্ষ হাজির হইছে, এডিআর এ পাঠাবে 89 ক, 89 ক। আর হাজির যদি না হয়, উপস্থিত অনুপস্থিত, তাহলে আদেশ কত? 9 নাকি? আচ্ছা, ধরেন মধ্যস্থতা ব্যর্থ হইছে, এডিআর ব্যর্থ হইছে, তাহলে লিখিত জবাব দাখিল বা প্রথম শুনানি তার 15 দিন পরে কি গঠিত হবে? বিচার্য বিষয় গঠন। বিচার্য বিষয় গঠন হয়ে গেছে। তাহলে এখানে বলতেছে যে বিচার্য বিষয় গঠন তো হয়ে গেল। সাধারণত ফৌজদারি মামলায় কি হয়? চার্জ গঠনের পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তো এখানে বিচার্য বিষয় গঠনের পরেও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এখানে সাক্ষ্য গ্রহণটাকে বলতেছে চূড়ান্ত শুনানি। চূড়ান্ত শুনানি। তো 14 আদেশের 8 বিধিতে বলতেছে যে বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করতে হবে। মানে কবে থেকে চূড়ান্ত শুনানিটা শুরু হবে, সাক্ষ্য গ্রহণটা কবে থেকে শুরু হবে। এটারে ইংরেজিতে বলে এসডিপিএস, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। সেটলিং ডেট মানে দিন নির্ধারণ করা। পিএইচ যারা কোর্টে যান বলে যে পিএইচ আছে, পিএইচ, এই পিএইচ মানে হলো পারেন্টরি হিয়ারিং, এর আরেকটা সিনোনিম হচ্ছে ফাইনাল হিয়ারিং। বুঝছেন? তাহলে সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং এটা আছে 14 আদেশের 8 বিধিতে, যে বিচার্য বিষয় গঠনের কত দিনের মধ্যে? 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে। বুঝতে পারছেন? একটু পড়ি, এই যে দেখেন, বিচার্য বিষয় প্রণয়নের পর গোল দিবেন 120 দিনের ভেতর আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে। কত দিনের মধ্যে? এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিচার্য বিষয় গঠনের কত দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ? 120 দিন। 14 আদেশের কত বিধি? 8 বিধি। এবং এখানে একটু এই যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ, এখানে একটু লেখেন, ইংরেজিতে লেখেন, বড় হাতের এসডিপিএস লেখেন, এসডিপিএস। এসডিপিএস সমান সমান দিয়ে লেখেন সেটলিং, SETT LING, সেটলিং, SETT LING, সেটলিং ডেট। আবার শুনেন, SETT LING, settling date, DAT, for FOR, for peremptory, PEREMP, TORY, আবার বলি PEREMP, TORY, peremptory hearing। হিয়ারিং তো বুঝেনি, HEARING। তাহলে পিএইচ এর পুনরূপ কি? পারেন্টরি হিয়ারিং। পারেন্টরি হিয়ারিং এর আরেক নাম হচ্ছে ফাইনাল হিয়ারিং, বাংলায় বলে চূড়ান্ত শুনানি।
জি আছে, সামনে পাবো, আছে। তো তাহলে এই শুনেন, তাহলে কি হয়েছে নুর আলম খান, আপনাদের এই শুনেন, আপনারা যারা লিখতে পারেন না, আপনাদের দুইটা দোষ। এক হলো যখন আমি বলি তখন আপনি শুনেন না, আর প্রথমেরটাই মনের মধ্যে ভয় যে আমি কি উনি যা বলতেছে লিখতে পারবানি। আমি তো বারবার আস্তে আস্তে বলতেছি, আপনি মিস করেন কি? আমি তো একাধিকবার বলছি সেটলিং ডেট ফর প্যারেন্টারি কেয়ারিং, ইংরেজিতে বলে কি? এসডিপিএস। তার মানে আপনারে দেওয়ানি মামলার একটা স্টেজ বা পর্যায় হলো এসডিপিএস। সবার আগে আরজি দাখিল, সমন, লিখিত জবাব, এডিআর, বিচার্য বিষয় গঠন। বিচার্য বিষয় গঠনের পর আরেকটা স্টেপ আছে, আমরা পড়ে আসছি 30 ধারা। ওই যে প্রশ্নমালা প্রেরণ 11 আদেশ, যেটা 30 ধারা হলো বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে যে প্রশ্নমালা। তাহলে 30 বিচার্য বিষয় গঠনের পর 30 ধারা বা ডিসকভারি এন্ড ইন্সপেকশন। ডিসকভারি এন্ড ইন্সপেকশনের পরের স্টেপ কি? এসডিপিএস, সেটলিং ডেট ফর পারেন্টারি কেয়ারিং। এবং এটার অর্থ হলো বিচার্য বিষয় চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ। সেটলিং মানে নির্ধারণ করা। জেনে রাখা ভালো। দেখেন, বিচার্য বিষয় গঠনের দায়িত্ব হলো আদালতের। কার? আদালতের। এই যে আপনারা, এটা ভাইবারও গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেওয়ানি বার কাউন্সিলের ভাইভাতে জিজ্ঞাসা করে যে দেওয়ানি মামলার বিভিন্ন স্তরগুলো বলেন, স্টেজগুলো কি কি। লিখিত পরীক্ষায় প্রশ্ন আছে যে একটা দেওয়ানি মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো আলোচনা করুন। তাহলে আপনি যদি এখান থেকে জানেন যে আরজি দাখিল এত আদেশ এত ধারা, সমন এত আদেশ এত ধারা, লিখিত জবাব এত আদেশ, এডিআর এত ধারা থেকে এত ধারা, বিচার্য বিষয় নির্ধারণ এত আদেশ, আর ডিসকভারি এন্ড ইন্সপেকশন এত আদেশ এত ধারা, আর এসডিপিএস এত আদেশ। বুঝতে পারছেন? তারপরে দেখেন, মকদ্দমার প্রথম শুনানির সময় আন্ডারলাইন করবেন, বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। মকদ্দমার যখন প্রথম শুনানি, ওই সময় বিবাদী যদি আত্মপক্ষ সমর্থন না করে তাহলে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। তাহলে তো রায় দিয়ে দিবে। সে যদি আত্মপক্ষ সমর্থন নাই করে, তার মানে মামলা তো সে প্রতিদ্বন্দ্বিতা করতেছে না, তাহলে হবে কি? রায়। তো ভাই, 14 আদেশ থেকে আমরা দুইটা বিধি মনে রাখবো, একটা হলো 5 বিধি আর একটা হচ্ছে 8 বিধি। আর 14 আদেশ থেকে যা মনে রাখবো যে বিচার্য বিষয় মামলার এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে। আর বিচার্য বিষয় গঠিত হবে প্রথম শুনানি অথবা লিখিত জবাব দাখিলের পরে, যেটা পরে ঘটে তার 15 দিনের মধ্যে, নাকি? আর বিচার্য বিষয় গঠন স্থগিত রাখতে পারে সর্বোচ্চ কত দিনের জন্য? 15 দিনের জন্য। আর বিচার্য বিষয় আপনার সংশোধন বা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে মামলার কোন পর্যায়ে? যে কোনো পর্যায়ে। প্রতিকার কি? রিভিশন। আর বিচার্য বিষয় গঠন থেকে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে, যেটাকে বলে এসডিপিএস, সেটলিং ডেট ফর প্যারেন্টারি হিয়ারিং। এবং বিচার্য বিষয় হলো দুই প্রকার, একটা হলো কি ঘটনাগত, আর একটা হচ্ছে আইনগত। তো বিগত বছরের প্রশ্ন দেখি। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী ইস্যু কত ধরনের হয়? ইস্যু কারে বলে? বিচার্য বিষয়ের ইংরেজি কি? ইস্যু। 3 নং প্রশ্নটা দেখেন, লিখিত জবাব দাখিলে ড্যাশ দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয়। কতদিন? 12 দিন। তাহলে আপনি মনে রাখবেন 10 আদেশে কোনো দিনক্ষণ নাই, 11 আদেশে যত দিন আছে 10 দিন, 12 আদেশে স্বীকৃতির ক্ষেত্রে 15 আর শুনানির পূর্ববর্তী 9, আর 14 আদেশে দিন আছে 15, 15 আর 120। সেলফ প্র্যাকটিসে 2 নং প্রশ্নটা পড়েন। প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা এক পক্ষ স্বীকার করে এবং অন্য পক্ষ অস্বীকার করে,
সেটা একটি স্বতন্ত্র ড্যাশ গঠন করে, বিচার্য বিষয় গঠন করে। 4 নাম্বার গুরুত্বপূর্ণ, 9 গুরুত্বপূর্ণ, 13 গুরুত্বপূর্ণ। 13 নম্বরটা দেখেন, মামলার প্রথম শুনানির সময় কিংবা লিখিত জবাব দাখিলের পরে কতদিনের মধ্যে বিচার্য বিষয় গঠন করতে হবে? 15 দিন। 16 গুরুত্বপূর্ণ, 16, যদি আদালত মনে করে যে আদালতের সামনে হাজির নেই, এমন কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা ছাড়া বিচার্য বিষয় গঠন করা সম্ভব না, তখন আদালত সর্বোচ্চ ড্যাশ দিনের মধ্যে বিচার্য বিষয় গঠন মুলতবি রেখে ভবিষ্যতে দিন নির্ধারণ করবে। কতদিন? 15 দিন। 18 গুরুত্বপূর্ণ, 21 বা 21, দুইটা 21 আছে। আচ্ছা, এই যে দেখেন 21, চুক্তিতে উল্লেখিত বিচার্য বিষয়ে আদালতের রায় ঘোষণা করতে পারে দ্য কোড অফ, আচ্ছা 21 প্রয়োজন নাই, 22 নাম্বারটা দেখেন, 22 21 আর একটা কি, দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধি অনুযায়ী আদালত চূড়ান্ত শুনানির জন্য দিন নির্ধারণ করবে? কত আদেশের কত বিধি? 14 আদেশের 8। সব প্রশ্নই গুরুত্বপূর্ণ রাজীব সাহেব, তার মধ্যে এইগুলা একটু বেশি গুরুত্বপূর্ণ, এবং বাসায় গিয়ে মূল যে আলোচনা, এই আলোচনাটুকু পড়ে এই সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো ঢেকে ঢেকে পড়বেন, যে আমি যা পড়ছি সেই আঙ্গিকে আগে আপনার উত্তরটা ঠিক হয় কিনা, তারপরে দেখবেন বইয়ের উত্তর। প্রথমেই যদি আপনি বইয়ের উত্তর দেখেন, তাহলে আপনার মস্তিষ্ক কিন্তু কাজে লাগাচ্ছেন না। কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের, বলেন। এতক্ষণ যা যা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? শেষ হয় নাই এখনো, আছে আরো, কিন্তু যা যা পড়লাম এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? জি না, মনে হয় তারা একটু পরে দেখেন। আজকে প্রথম যে আদেশটা পড়ছি, 10 আদেশের টাইটেল কি বিমল সাহেব? 10 আদেশের টাইটেল কি? মামলার প্রথম শুনানিতে জবানবন্দি। নির্মল 11তে কি পড়ছি? 11 আদেশ ডিসকভারি এন্ড ইনস্পেকশন। বিপাশ সাহেব 12 আদেশে স্বীকৃতি। 12 আদেশে স্বীকৃতি। 13 আদেশের এক বিধিও আমরা পড়ি না, জাস্ট টাইটেল পড়ছি, দলিল দাখিল, আটক, ফেরত। এ তপন সাহেব 14 আদেশে কি পড়ছি বলেন? বিচার্য বিষয় গঠন। তো আমরা 15 আদেশ পড়ে আজকে শেষ করব। দেখেন 15 আদেশটা পড়ি, ছোট্ট অল্প কথা আছে। প্রথম শুনানিতে মকদ্দমা নিষ্পত্তি, ডিসপোজাল অফ দ্য সুট এট দ্য ফার্স্ট হিয়ারিং, আদেশ 15। দেওয়ানি কার্যবিধিতে মোট আদেশ আছে কতটা? 51টা। এর মধ্যে বলবৎ আছে কয়টা? বাতিল আছে কোনটা? 51 নম্বরটা। আচ্ছা, তো এর মধ্যে আজকে আমরা দুইটা আদেশ পড়ছি, এই দুইটা আদেশে প্রথম শব্দটা আছে। প্রথম শুনানিতে জবানবন্দি 10 আদেশ, আর প্রথম শুনানিতে রায় ঘোষণা বা নিষ্পত্তি, এটা হলো 15। প্রথম শুনানিতে যদি বলে জবানবন্দি গ্রহণ, কত আদেশ? 10। যদি বলে প্রথম শুনানিতে রায় ঘোষণা, কত আদেশ? 15। ডিসপোজাল অফ দ্য সুট এট দ্য ফার্স্ট হিয়ারিং, ডিসপোজ শব্দের অর্থ হলো নিষ্পত্তি করা। ডিসপোজ শব্দের অর্থ কি? নিষ্পত্তি করা। তাহলে ডিসপোজাল অফ দ্য সুট মানে মামলা নিষ্পত্তি করা, একটা ফার্স্ট হিয়ারিং। ফার্স্ট হিয়ারিং মানে কি? প্রথম শুনানিতে। তাহলে প্রথম শুনানিতে মকদ্দমা নিষ্পত্তি, কত আদেশ? 15 আদেশ। তো আমরা চলে আসি, দেখেন প্রথম শুনানিতে রায় ঘোষণা, প্রোনাউন্সিং জাজমেন্ট এট দ্য ফার্স্ট হিয়ারিং। আদালত যে সকল ক্ষেত্রে মকদ্দমার প্রথম শুনানিতে রায় ঘোষণা করতে পারে তার দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন। 15 আদেশের 1 থেকে 4 বিধি পর্যন্ত উল্লেখ করা হয়েছে। কোন বিধি? 15 আদেশের কোন বিধি আপনার মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবেন 15 আদেশের টাইটেল। প্রথম শুনানিতে রায় ঘোষণা, কত আদেশ? 15 আদেশ। আদালত নিম্নলিখিত ক্ষেত্রে প্রথম শুনানিতে
মকদ্দমার রায় ঘোষণা করতে পারে। প্রথম দেখেন কয়েকটা পয়েন্ট পড়বো, কোনো বিধি টিধি কিছু মনে রাখার প্রয়োজন নাই। যে ক্ষেত্রে মকদ্দমার প্রথম শুনানির দিন এটা প্রতীয়মান হয় যে পক্ষগণের মধ্যে আইন সংক্রান্ত বা ঘটনা সংক্রান্ত কোনো বিচার্য বিষয় নেই, সেই ক্ষেত্রে আদালত রায় ঘোষণা করতে হবে। মানে কি, আদালত প্রথম শুনানিতে দেখলো বাদী বিবাদীর মধ্যে কোনো ঘটনাগত বিচার্য বিষয়ও নাই, আইনগত বিচার্য বিষয়ও নাই, তাহলে কি করবে? রায় ঘোষণা। যে ক্ষেত্রে 2 বা ততোধিক বিবাদী থাকে, একটা মামলায় ধরেন 5 জন বিবাদী, যে ক্ষেত্রে বাদীর সাথে উক্ত বিবাদীর মধ্যে কোনো একজনের বিচার্য বিষয় বা বিরোধ থাকে না। 5 জনের বিরুদ্ধে মামলা করছে, এখন একজন এসে বলতেছে যে আমার সাথে অমুকের কোনো বিরোধ নাই, তাহলে যার সাথে বিরোধ নাই তার বিরুদ্ধে কি করবে? রায় ঘোষণা করবে। আর বাকি কয়জনের ক্ষেত্রে মামলা চলবে, সেই ক্ষেত্রে আদালত উক্ত বিবাদীর বিরুদ্ধে বা পক্ষে রায় ঘোষণা করতে পারে। তারপরেরটা দেখেন, যে ক্ষেত্রে মকদ্দমার কোনো পক্ষের আইনজীবী মকদ্দমার কোনো নির্দিষ্ট অংশ স্বীকার করেছে, আইনজীবী স্বীকার করেছে যা মকদ্দমাটি নিষ্পত্তি করার জন্য যথেষ্ট, সেই ক্ষেত্রে আদালত রায় ঘোষণা করতে পারে। যে ক্ষেত্রে মকদ্দমার বিচার্য বিষয় গঠন করা হয়েছে এবং আদালত মনে করে যে আরো কোনো যুক্তিতর্ক বা সাক্ষ্যের প্রয়োজন নেই, আদালত বিচার্য বিষয় গঠন করছে এবং আদালতের কাছে মনে হয়েছে যে যুক্তিতর্ক বা সাক্ষ্য এর প্রয়োজন নাই, তাহলে সেই ক্ষেত্রেও তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারে। যে ক্ষেত্রে মকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির জন্য সমন দেওয়া হয়েছে, কোন পক্ষ যে সকল সাক্ষীর উপর নির্ভর করে সেটা দাখিল করতে কোনো কারণ ছাড়া উপস্থিত হতে ব্যর্থ হয়েছে। সাক্ষ্য হাজির করতে বলছে, দিনের পর সাক্ষী হাজির করতে বলছে, হাজির করে না, দলিল হাজির করতে বলছে, হাজির করে না, সেই ক্ষেত্রে আদালত তাৎক্ষণিক রায় ঘোষণা করতে পারে। তো এই 15 আদেশ থেকে আজ পর্যন্ত কোনো পরীক্ষায় কোনো প্রশ্ন আসে নাই। যদি প্রশ্ন আসে যে মামলার প্রথম শুনানিতে নিষ্পত্তি, ডিসপোজাল অফ দ্য সুট এট দ্য ফার্স্ট হিয়ারিং, কত আদেশ? 15 আদেশ। এটা এতটুকু মনে রাখলেই হবে, আর ভিতরের আলোচনা এমনি 2-4 কথা পড়বেন, এমনিতেই মনে থাকবে। সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা পড়ি, যে দেওয়ানি কার্যাবলীর কত আদেশ অনুযায়ী আদালত প্রথম শুনানি দিয়ে মকদ্দমা নিষ্পত্তি করতে পারে? 15 আদেশ। 2 নম্বর দেখেন, মকদ্দমার প্রথম শুনানির সময় যদি আদালত মনে করে পক্ষদ্বয়ের মধ্যে আইন বা ঘটনা এটা 2 প্রয়োজন নাই। 4 নাম্বারটা দেখেন, মকদ্দমার প্রথম শুনানির সময় আদালত নিম্নলিখিত কোন কারণে রায় ঘোষণা করতে পারে? পক্ষগণের মধ্যে কোনো বিচার্য বিষয় না থাকলে। সবশেষের 7 নং প্রশ্নটা আজকে পড়ে আমরা শেষ করব। 7 নং প্রশ্নটা দেখেন, যে মকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তির জন্য নির্ধারিত দিনে কোন পক্ষ প্রয়োজনীয় কোনো সাক্ষ্য কারণ ছাড়া ব্যর্থ হলে, দাখিল করতে ব্যর্থ হলে, তাহলে কি করতে পারে? রায় ঘোষণা করতে পারে। তো তাহলে আমরা যা যা পড়ছি একটু সামারি করব 2-1 মিনিটের মধ্যে, এবং আগামীকাল বৃহস্পতিবার আপনাদের বিকালের ক্লাস নেই, আর নেক্সট ক্লাস শুক্রবার বিকাল 4:30 ইনশাল্লাহ। আর যদি কারো মনে সন্দেহ হয় যে আমি কি পড়তে আসবো কি আসবো না, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে টেক্সট দিবেন, আর নাহলে আমারা সরাসরি ফোন দিয়েন যে স্যার আজকে ক্লাস আছে কি নাই। তো আমরা আজকে 10 আদেশ দিয়ে শুরু করছিলাম। 10 আদেশের টাইটেল হলো মামলার প্রথম শুনানি জবানবন্দি গ্রহণ। 11 আদেশ পড়ছি। 11 আদেশের 10 আদেশের একটা বিধি মনে রাখতে হবে, 10-এর 4, ওই যে পক্ষরা আসে নাই, আইনজীবীর মাধ্যমে হাজিরা দিছে, আইনজীবীরে প্রশ্ন জিজ্ঞাসা করছে, আইনজীবী ব্যর্থ হয়েছে, পক্ষরে আসতে বলছে, পক্ষ আসে নাই, রায় ঘোষণা করলে এর বিরুদ্ধে প্রতিকার আপিল, কারণ 10 আদেশের 4 বিধি একটা আপিল যোগ্য আদেশ। বুঝছেন? 11 আদেশে বলতেছে ডিসকভারি এন্ড ইন্সপেকশন। 11 আদেশ সমান সমান 30 দ্বারা। ডিসকভারি 2 প্রকার, প্রশ্ন দ্বারা আর দলিল দ্বারা। এক পক্ষ আর এক পক্ষের প্রশ্ন দিতে পারে বিচার্য বিষয় গঠনের 10 দিনের মধ্যে। আদালত যদি নির্দেশ দেয় মানে প্রশ্নের উত্তর দিবে 10 দিন বা আদালত নির্ধারিত সময়। দলিল প্রকাশের কোনো নির্দিষ্ট দিনক্ষণ নাই, কিন্তু দলিল পরিদর্শনের দিনক্ষণ আছে, কতদিন? 10 দিন। এটা। আর এই যে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে, পরিদর্শন করাইতে ব্যর্থ হয়েছে, রায় ঘোষণা করবে, মামলা খারিজ হবে অথবা আত্মপক্ষ সমর্থনের অধিকার হারাবে 11 আদেশের 21 বিধি। আর 11 আদেশের 21 বিধি হলো আপিলযোগ্য আদেশ। তো আপনি 11 আদেশ থেকে একটা বিধি মনে রাখবেন, 11 আদেশের কত বিধি? 21। বুঝছেন? 12 আদেশ স্বীকৃতি কয় প্রকার? 3 প্রকার। মাদক বলছিলাম, মাদক, মামলা, দলিল, ঘটনা। মামলা স্বীকারের ক্ষেত্রে কোনো দিনক্ষণ নাই, দলিলের ক্ষেত্রে নোটিশ প্রদানের 15 দিন, আর ঘটনার ক্ষেত্রে শুনানির পূর্ববর্তী 9 দিন। স্বীকৃতির ভিত্তিতে রায় ঘোষণা করে 12 আদেশের 6 বিধিতে। 12 আদেশের 6 বিধিতে রায় ঘোষণা হলো একটা ডিক্রি,
এর বিরুদ্ধে প্রতিকার হচ্ছে কি? আপিল। এটা আপিলযোগ্য আদেশ না, এটা ডিক্রি। জাজমেন্ট অন অ্যাডমিশন 12 আদেশের 6। তো 13 আদেশের কোনো বিধি টিধি আমরা কিছু পড়ি নাই। 13 আদেশ হলো দলিল দাখিল, আটক, ফেরত, প্রোডাকশন, ইম্পাউন্ডিং এন্ড রিটার্ন অফ ডকুমেন্টস, এতটুকু মনে রাখবেন। 14 আদেশ বিচার্য বিষয়। প্রথম শুনানি বা লিখিত জবাব দাখিলের পরে যেটা ঘটে তার কত দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। দুই প্রকার, ঘটনাগত বিচার্য বিষয়, আইনগত বিচার্য বিষয়। বিচার্য বিষয় মুলতবি রাখতে পারে সর্বোচ্চ কত দিনের জন্য? 15 দিন। বিচার্য বিষয় সংশোধন করতে পারে ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়। 14 আদেশের 5 বিধি। সংশোধন, অতিরিক্ত বিচার্য বিষয় গঠন, কর্তন, প্রতিকার কি? রিভিশন। 14 আদেশের 8 বিধিতে বলেছে বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ করবে। এটা যেটাকে বলে সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং। আর মামলার প্রথম শুনানিতে নিষ্পত্তি করে কত আদেশে? 15 আদেশ। তো আজকে আমরা 10 থেকে 15 আদেশ পর্যন্ত পড়ছি এবং 2 ঘন্টা ক্লাস, মাঝে নামাজ টামাজ পড়ছি। 2 ঘন্টা ক্লাস হইলেও মূল সামারি কিন্তু এইটুক পড়াই আমরা বিস্তারিতভাবে আলোচনা করে পড়ছি। তো যারা বাসায় পড়েন না বা পড়ার সুযোগ নাই তারা যেই ক্লাস লেকচারটা চালাইয়ে দেখবেন। বুঝতে পারছেন? তাহলে আজকে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে এখন আমরা প্রশ্ন দিব, একটু অপেক্ষা করতে হবে 5 মিনিট। 5 মিনিটের মধ্যে প্রশ্ন দিব, পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ।